অনেকে বলতেছে ভালো আছো। রিফাত, স্নেহা, বৃষ্টি, লিমন, মুবাশশির, নুসরাত। তো আমরা 2 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। ভাইয়া এখনো জয়েন করেনি। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে তোমার হচ্ছে নেট কানেকশনের জন্য। 2 থেকে 1 মিনিটের মধ্যে আমরা জয়েন করে ফেলবো এবং ক্লাস শুরু করে ফেলবো। তো যেমন একজন একটা কোশ্চেন করেছিল কিউএনএ তে যে ভাইয়া গত ক্লাসে মানে গতকালকে পরীক্ষা দিতে পারেনি, তো এটা আসলে নতুন করে দেওয়া যাবে কিনা। লাইভ পরীক্ষা একদিনে যে টাইমের মধ্যে দেওয়া আছে ওই টাইমের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বাই দ্য ওয়ে, যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায় তাহলে লাইভ এক্সাম দিতে পারবে না, কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস এক্সাম দিতে পারবে। তো এই জিনিসটা মাথায় রাখবে, কোনোভাবে যেন লাইভ এক্সাম মিস্টেক যেন না হয়, এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখে দিবা। চ্যাট বক্সে আমি দেখতেছি সবারই সালাম। তো তোমরা কিউএনএ তো অনেকে সালাম দিচ্ছ, তোমরা শুধুমাত্র চ্যাট বক্সে সালামটা দিও। হ্যাঁ, কারণ চ্যাট বক্সটা হচ্ছে মূলত তোমাদের রেসপন্সের জন্য, আর কিউএনএ মূলত আমরা তোমাদের কাছ থেকে কোশ্চেন আশা করি ক্লাস সম্পর্কিত। ক্লাসে যদি না বুঝতে পারো তখন আমাদেরকে কোশ্চেন গুলো করবে, আমরা তখন অ্যান্সার দিব। তো আশা করি তোমরা এখন আর সালাম দিও না কিউএনএ তে। যা কিছু বলার চ্যাট বক্সে বলো, আমরা চ্যাট বক্সটা দেখতেছি। এখন প্রত্যাশা যেটা বলছো যে প্র্যাকটিস এক্সামের জন্য আমরা যে কোশ্চেনটা দিয়ে থাকি সেটা হচ্ছে তোমার ডেইলি লাইফ এক্সাম যেটা হয়ে থাকে তার পরিপ্রেক্ষিতে। তো তুমি চাচ্ছ যে আলাদা করে কোশ্চেন দেওয়ার জন্য, তো এখানে আলাদা করে দেওয়ার জন্য আসলে কোনো স্কোপ নেই। হ্যাঁ, তোমার ডেইলি লাইফ এক্সামটা শেষ হয়ে গেলে আমরা ওইখান থেকে তোমার হচ্ছে লাইফ এক্সামটা মানে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে দিয়ে থাকি। তো প্রত্যাশা অলরেডি বুঝতে পারছে, ধন্যবাদ প্রত্যাশাকে। তো আমরা শুরু করতে, ভাইয়া অলরেডি জয়েন করে ফেলছে, আমরা এখন শুরু করবো ক্লাস। অনির্বাণ বলছো যে আমি আজকে এক্সাম দিয়েছিলাম বাট খাতায় লিখছি, বাট তুলছিলাম মাত্র একটা, বাকিগুলো তুলতে লেট হয়ে গেছে, টাইম আপ হয়ে গেছে, অটো সাবমিট লেখা আছে। হ্যাঁ, যদি তুমি তোমার পরীক্ষার সময়ের মধ্যে যদি তুমি তোমার উত্তরপত্র আপলোড না করতে পারো তাহলে অটোমেটিক তোমার এখানে আপলোড সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এখানে একটু মিস্টেক থাকতে পারে, অনেক সময় দেখা যায় নেট কানেকশনের জন্য তোমার কিছু উত্তরপত্র স্কিপ হয়ে যাবে, তারপরে ইরর হবে। এই জন্য যখন দেখবে যে সময় প্রায় শেষের দিকে আসছে, এখনো হাতে 2 থেকে 1 মিনিট বাকি আছে, তখনই তোমরা সাবমিট করে ফেলবে। আশা করি অনির্বাণ অ্যান্সার পেয়ে গেছো। অনির্বাণের সিফাত বলছো বাংলা এক্সাম মিস করে ফেলছি, প্র্যাকটিস এক্সাম কিভাবে দিবা? লাইভ এক্সামের জায়গায় প্র্যাকটিস এক্সাম সিলেক্ট করবা, তাহলে দিতে পারবা। মুস্তাহারি বলছো যে ভাইয়া ফার্স্ট পর্ব যেতে শেষ হলো 15 তারিখে, ওইটা সেকেন্ড নিউ পর্ব কবে স্টার্ট হবে? অলরেডি আমরা উদ্ভাসের ওয়েবসাইটে রুটিন পাবলিশ করে ফেলছি, তোমরা চাইলে উদ্ভাসের ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পারো। 27শে ডিসেম্বর থেকে প্রোগ্রামটা শুরু হবে। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? কাউসার ভাই? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, তাহলে আমরা পরিচয় পর্ব করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সজীব শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাই পাচ্ছি ভাই। তাহলে একটু ইন্ট্রো দাও ওদেরকে তুমি তোমার মতো। আসসালামু আলাইকুম, আমি সজীব হাসান। আজকের এই ক্লাসে আমি কিউএনএ থাকবো। তো এটা সবার জন্য শুভকামনা। ওকে, ধন্যবাদ সজীব। আচ্ছা স্টুডেন্ট ভাইরা, তোমরা যারা শুনছো আমাদেরকে, ভালো আছো নিশ্চয়ই? আমি তোমাদের কাউসার ভাই, যথারীতি তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের আরেকটা ভাই আছে হচ্ছে সজীব। সজীব ভাই কিউএনএ বক্সে আছে, তোমাদের টপিক রিলেটেড প্রশ্নের উত্তর সজীব ভাই ওখানে দেবে। তোমরা আগে স্লাইড দেখবা, বুঝবা, তারপরে প্রশ্ন করার চেষ্টা করবা। বুঝতে পারছো কথাটা? ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আরেকটা কথা যেটা সেটা হচ্ছে স্লাইড দেখেই প্রশ্ন করা শুরু করে দিও না। তারপরে হচ্ছে তোমরা যেটা করবা, আগে স্লাইডটা বুঝবা, দেন হচ্ছে কোশ্চেন করবা। বুঝাতে পারছি তোমাদেরকে নিশ্চয়ই আমি? প্রশ্নটা এমন হতে পারে না, তুমি যখন প্রশ্নটা করতেছো, যখন তুমি লিখতেছো, লেখা নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় হয়তো বা আমি সেটার ব্যাখ্যা করতেছি। এই জন্য যেন মিসিং না হয়, তোমরা সবসময় আগে শুনবা, দেন কোশ্চেন করবা। আচ্ছা, বুঝতে পারলে ওকে, না বুঝতে পারলে তো প্রশ্ন করবাই। আর তোমাদের একজন ভাইয়া আমাকে কোন একটা ক্লাসে বলছিল যে ভাইয়া
হচ্ছে আমাদের ব্যাকরণটা তো কম কম পড়তেছি আমরা। আচ্ছা, ব্যাকরণ কম পড়ি না বেশি পড়ি? ওরে পাগলা, তোমাদের 18টা ক্লাস হবে, 18 ক্লাসে ব্যাকরণ ডিস্ট্রিবিউট করা আছে তো। আমি তো তোমাকে এক ক্লাসে সব ব্যাকরণ পড়াবো না, তো তোমার জন্য করছি, তুমি যেন সহজে হজম করতে পারো কথাটা। আমরা তো তোমাদের এই সিলেবাসটা 13-14টা লেকচারও পড়াই ফেলতে পারি, যেটা আমরা 18 লেকচারে ভাগ করছি। সেক্ষেত্রে এক ক্লাসে তোমাদের জন্য অনেক বেশি থাকতো, তোমাদের চাপ হতো। আমরা আজকে গত ক্লাসে উচ্চারণ দিছি, আজকে বানান দিছি, তারপরে এরকম করে কম কম করে করে একদিন সমাস দিব, একদিন কারো কি বলে প্রকৃতি প্রত্যয় দিব, তুমি যেন হজম করতে পারো। তো তোমার জন্য করছি। এখন যার জন্য চুরি করলাম সে বলতেছে চোর, তাই না? তোমার জন্য ছোট করে করে দিছি, তুমি যেন আস্তে আস্তে সবগুলোকে হজম করতে পারো। এবং আমরা এই 200 নম্বর চাইলে আরো 4টা লেকচার কম করেও করতে পারতাম প্ল্যানটা, কিন্তু আমরা সেটা করি নাই। করছি সহজ পাচ্ছ, সহজে যেন হজম হয়ে যায় এইভাবে। হ্যাঁ, বুঝতে পারছো? যেমন আজকে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, এটা অনেক বড় কবিতা, এই জন্য এটা পড়বো আমরা হচ্ছে এক ক্লাসে, এখানে আর কিচ্ছু রাখি নাই। স্যার আপনি কি বিদ্যুৎ কুমার ভদ্র স্টুডেন্ট? না ভাই, আমি বিদ্যুৎ কুমার ভদ্র উনি কে, ওনাকে আমি আসলে চিনি না। আচ্ছা যাই হোক, তো অনেকে বলছে অলরাইট, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমরা সেটাই করছি যেন তোমার জন্য যেন সহজ হয়। ও এনডিসি এর স্যার? আচ্ছা, না ভাইয়া, আমি ওই স্যারকে আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি না। আচ্ছা যাই হোক, ও ভাই ওটুকুই তো বদহজম হয়ে গেছিল। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ বদহজম হয়ে যায় ব্যাকরণ, এই জন্য কম কম করে পড়বো, তোমার জন্য পুরোপুরি ঠিকঠাক হজম হয়ে যায়। ওকে, আচ্ছা তারপরে আমাকে মিস করছো, সমস্যা নেই, কথা বললো 2 ঘন্টা ধরে। আমার আমার ইন্ট্রো, আমি কাউসার ভাই। আর কি জানতে চাও এখানে বলো, এরপরে আর কি আছে? একজন একটু লিখছে ভাই আপনি বস। হ্যাঁ ঠিক আছে, যাও কাউসার ভাই, আমি বস। ওকে, আচ্ছা আসো শুরু করে দিই আমরা। শুরু করতে পারি কিন্তু। আর হচ্ছে ভাই এই কবিতা নিয়ে পড়ছিলাম, পাগল হয়ে গেছি। আচ্ছা আজকে আর পাগল হব না। ইয়ে ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শাহিন ভাই, জি ভাই, শুনতে পাচ্ছি আমি। আমি কি ক্যাম্পেইনের কথাটা ওদের সাথে শুরু করব? হ্যাঁ আপনি, হ্যাঁ এখন শুরু করতে পারেন, তবে এখন সবাই এখন আসতে পারেনি, আরো প্রায় 50-60 তাইলে জন এখন জয়েন করা ব্রেক বাকি দেওয়ার আছে। আগে আমি ব্রেকের বলবো, সময়, হ্যাঁ? হ্যাঁ ব্রেকের সময় হ্যাঁ, বলতে আমি পারেন। যদি ভুলে যাই আপনি একটু মনে করে দিন, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। ও আমাকে, ও আচ্ছা আচ্ছা, তোমরা ডিটেলস বলো যে ভাই আপনার। আমি কাউসার আহমেদ, আমি 2008 ব্যাচ এইচএসসি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানে, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওকে, এ হচ্ছে বিষয়। এখন অনেকের কোশ্চেন থাকবে, ভাই রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন, আপনি তো আমাদের বাংলা পড়ান, এটার উত্তরটা আস্তে আস্তে পড়াতে পড়াতে হয়ে গেলে কেমন হয়? সেটাই ভালো হয় না? কেন পড়াই, এটা আস্তে আস্তে শুরু করি আমরা। আচ্ছা, আমারও ব্রাহ্মণ ভাইরা, ঠিক আছে ঠিক আছে, আসো শুরু করি আমরা আমার ভাইরা। বিবারিয়া কোথায়? বিবারিয়া বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া আর বিজয়নগর, বিজয়নগরের চম্পকনগর আছে বোধহয় আমার আশপাশের কেউ। ব্রাহ্মণবাড়িয়া থাকতে পারে, থাকতে পারলে ক্লাসের শেষে বলিস, বলে তারপরে দাওয়াত দিস। বেশি কিছু খাওয়াইতে হবে না, গরুর মাংস খিচুড়ি, তার সাথে হলো বেগুন ভাজি, আর হচ্ছে আচার থাকা লাগবে, আচার, ঠিক আছে? এটুকু হলেই আমি খুশি, এর বেশি কিছু লাগবে না। আচ্ছা ভাই শুরু করে দিই আমরা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার পেছনে একটু যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা জেনে আসি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা রামায়ণের কাহিনী কিছুটা ফলো করে। কিছুটা বলছে এই কারণে, কারণ রামায়ণের কাহিনীকে পুরোপুরি এখানে বাস্তবায়ন করা হয় নাই। কথা বুঝতে পারছো? রামায়ণে যা দেখানো হয়েছে মূল পয়েন্টে গিয়ে এখানে মাইকেল মধুসূদন টার্ন নিছেন। সেটা কিরকম, একটু মনোযোগ দাও। তোমার রামায়ণে দেখানো হয়েছে রাম আর রাবণের যুদ্ধ। এখন রাবণ হচ্ছে লঙ্কার রাজা, আজকের যেটা শ্রীলঙ্কা, এটার রাজা হচ্ছে রাবণ। আর রাম হচ্ছেন তোমার অযোধ্যার রাজা। অযোধ্যা কোথাকার? অযোধ্যা হচ্ছে উত্তর ভারতের একটা এরিয়া, ওখানকার রঘুবংশের সন্তান হচ্ছেন রাম। রামের স্ত্রী হচ্ছে সীতা, আর রামের ছোট ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। তোমরা পেছন দিকে কিন্তু আমাকে টানবা না, কারণ ব্যাকগ্রাউন্ড অনেক বিশাল, রামায়ণের পেছনে যাওয়া যাবে না। টপিকের স্বার্থে যতটুকু বলার ততটুকু বলছি। রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল হচ্ছে রাবণ, অপহরণ করে আটকে রাখছিল লঙ্কায় নিয়ে। এখন রাম কি করবে? রাম তার স্ত্রীকে উদ্ধার করবে না? তো রাম লক্ষণ মিলে স্ত্রী সীতা উদ্ধারে বেরিয়ে পুরা ভারত খুঁজে তারপরে হচ্ছে লঙ্কায় গিয়ে দেখে ওখানে তার স্ত্রী আটক। ওখানে স্ত্রীকে উদ্ধার করবে, উদ্ধার করার জন্য তোমার হচ্ছে রাম তার বাহিনী নিয়ে আক্রমণ করেছে লঙ্কাকে, রাবণকে।
এই হলো রামায়ণের কাহিনীর যুদ্ধ। তো যুদ্ধে তোমার রাবণেরা 3 ভাই। বড় ভাইয়ের নাম তো রাবণ, সে তো হচ্ছে লঙ্কার রাজা, তারা রাক্ষস বংশীয়। আর তার ছোট ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ, তার ছোট ভাইয়ের নাম হচ্ছে বিভীষণ। 3 ভাইয়ের মধ্যে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এর মাঝে বিভীষণ আবার ভগবান মনে করে রামকে। কথা বুঝবা, বিভীষণের চোখে রাম হচ্ছে ভগবান, এই জন্য বিভীষণ রামকে ভগবান মনে করার কারণে যুদ্ধ যখন শুরু হয়েছে বিভীষণ নিজের ভাইয়ের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে আসছে। এটাই তো স্বাভাবিক। সে যাকে ভগবান মনে করে, ভগবান বড় নাকি ভাই বড়? অবশ্যই ভগবান বড়, তাই না? তো সে ভগবানের পক্ষে চলে আসে, তার ভাইয়ের পক্ষ ত্যাগ করে। এখন এটাকে আবার তার ভাই এবং তার ভাতিজারা দেখতেছে বিশ্বাসঘাতকতা হিসেবে, কারণ সে হচ্ছে আমাদের লোক, চলে গেছে রামের পক্ষে। এই হচ্ছে কাহিনী। তো যুদ্ধে বিভীষণ রামের পক্ষে আসে, রামকে বিশাল সাপোর্ট দেয়। এই যুদ্ধে আলটিমেটলি রাম জিতে এবং রাবণ হারে। এই হচ্ছে কাহিনী। তো রামায়ণের কাহিনীতে, রামায়ণ একটা পৃথিবীর মহাকাব্য। এটা লিখেছেন একজন মুনি বা ঋষি, ওনার নাম বাল্মীকি। উনি প্রথম জীবনে ছিলেন দস্যু। উনি ছিলেন, তার নাম ছিল রত্নাকর। এই রত্নাকর দস্যু, দস্যু মানে ডাকাত। এই ডাকাতকে আবার ব্রহ্মা বর দিছিল, এই জন্য সে ভালো হয়ে গেলে পরে সে মুনি হয় বা ঋষি হয়, তারপরে তার নাম হয় বাল্মীকি। সেটারও আরেক লম্বা কাহিনী আছে রে ভাই। সে মুনি ঋষি হয়ে ধ্যান করতে করতে এমন ভাবে ধ্যান করছে, এখান থেকে উঠে নাই বছরের পর বছর। উই পোকা মাটি তুলতে তুলতে উই পোকার ডিবি বানায় ফেলছে ওর চারদিকে, ও ডুবে গেছে মাটির নিচে। উই পোকার ডিবিকে বলা হয় বাল্মীকি। কথা বুঝতে পেরেছো? বাল্মীকি শব্দের অর্থ উই পোকার ডিবি। তো ওই মুনি রত্নাকর ডুবে গেছিল ওই পোকার মাটির ভিতরে, এই জন্য তাকেও পরে মানুষ নাম দিছে বাল্মীকি। উনি মহাকবি, উনি রামায়ণ লিখেছেন ভালো মানুষ হয়ে, মুনি হয়ে, ঋষি হয়ে। তো রামায়ণের কাহিনীতে দেখানো হয়েছে রাম খুব ভালো, লক্ষণ খুব ভালো, রাবণ হইলে যত নষ্টের গোড়া। এই জন্য রাবণকে সাইজ করছে কে? রাম লক্ষণ মিলে। এটা হচ্ছে রামায়ণের কাহিনী। আর মেঘনাদ বধ কাব্যে মধুসূদন মূল জায়গায় একটু ইউটার্ন নিয়েছেন। উনি দেখাইছেন রাবণ খুব ভালো, রাম খুব খারাপ। রাবণ দেশপ্রেমিক, যে নিজের দেশ লঙ্কাকে বাঁচানোর জন্য যুদ্ধ করতে করতে আলটিমেটলি মরে গেছে, দেশপ্রেমিক। আর রাবণকে দেখেছে পরদেশ আক্রমণকারী। কথা বুঝতে পেরেছো? হত্যাযজ্ঞের নায়ক হিসেবে রামকে দেখানো হয়েছে। এই হচ্ছে মূল জায়গায় একটু ইউটার্ন আছে মাইকেল মধুসূদন দত্তের। এবং মেঘনাদ বধ লেখার কারণে, খ্রিস্টান হয়ে যাওয়ার কারণে, হিন্দুরা কিন্তু তাকে বর্জন করেছিল, তাদের ধর্ম থেকে ত্যাগ তো করছে এবং প্রচন্ড রকমের তাকে হচ্ছে তার বাবা তাকে ত্যায্য করছিল খ্রিস্টান হওয়ার কারণে। লম্বা ঘটনা আছে, হিন্দুরা তাকে ত্যাগ করেছিল। এই হচ্ছে কাহিনী। তাইলে আমরা কি দেখলাম? রামায়ণে যা দেখলাম মূল টার্মে, মূল বিষয়বস্তুতে মেঘনাদ বধ কাব্যে একটু ব্যবধান আছে। তো আমরা সেই জিনিসগুলো যখন কবিতার ভিতরে যাব তোমাকে ধরে ধরে বুঝাই দিব আজকে। এই কবিতায় আজকের পর থেকে তোমার আর কোনো সমস্যা থাকবে না। অনেকেই কবিতাটা পড়ছো বা জানো, ঠিক আছে। আর অনেকের কাছে এটা নিয়ে হয়তো বা অনেক ধরনের প্রশ্ন আছে, তুমি হয়তো বা কেউ এটাকে ভয় পায়, কারণ শব্দ কঠিন, ভাষা কঠিন, মাইকেলের উপস্থাপন কঠিন, এইরকম অনেক কথা আছে। তো আমরা আসা শুরু করি, তারপরে আশা করি তোমার এই সমস্যাগুলো নিয়ে আর সমস্যা থাকবে না। আচ্ছা, এখন পরিচিতির দিকে, কবি পরিচিতির দিকে একটু চোখ বড় বড় করে তাকাও তো। খেয়াল করো, মাইকেলের জন্ম দেখো 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। জন্মস্থান কই? যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। পিতার নাম কি? রাজনারায়ণ দত্ত। মায়ের নাম কি? জাহ্নবী কাপুর নাকি? জাহ্নবী কাপুরকে তো সবাই চিনে না? আমার স্টুডেন্টরা, বিশেষ করে আমার ছেলে স্টুডেন্টরা সবাই চিনে। ভাইয়া জাহ্নবী কাপুরকে চিনবো না, এটা কি কোনো কথা বলেন? অবশ্যই চিনবো। আচ্ছা, তো মাইকেলের মায়ের নাম জাহ্নবী দেবী। আচ্ছা, অনেকে চ্যাটও তো দেখছি সব গরম করে ফেলাচ্ছে। হ্যাঁ, না জাহ্নবী কাপুরকে চেনো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না চেনাই ভালো, দরকার নাই চেনার। একটু খেয়াল করি ভাইয়া, একটু মনোযোগ। হ্যাঁ, এই রাজনারায়ণ দত্ত ওনার বাবা, আর ওনার জীবনে আরো একজন রাজনারায়ণ আছেন। মনোযোগ দাও, একবারে প্রশ্ন করলে আটকায় যাবা। ওই রাজনারায়ণের নাম হচ্ছে রাজনারায়ণ বসু। এই মিস্টার বসু ছিলেন মাইকেলের বন্ধু। তোমাদেরকে রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, জীবনানন্দ, মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, বঙ্কিম, শরৎচন্দ্র, ওনাদের বিষয়ে আমরা যে যাদের যাদের লেখা পাবো ডিটেলস পড়াই দিব।
যাতে করে জীবনী অংশ থেকে তুমি যে কোনো কোশ্চেন ফেস করতে পারো তোমার একাডেমিক এবং তোমার অ্যাডমিশন লাইফে। ওকে, তাহলে রাজনারায়ণ বসু, দেখো ওনার নাম মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল যেহেতু দত্ত, যিনি দত্ত উনি হলেন বাবা, আর যিনি বসু উনি হলেন বন্ধু। মনে থাকবে, বসু বন্ধু, দত্ত দত্ত, বুঝতে পারবা। উনি হিন্দু কলেজে পড়াশোনা করছিলেন, আর হিন্দু কলেজে থাকতে তার সাহিত্য জীবন শুরু হয়েছিল ইংরেজি ভাষায়। দ্য ক্যাপটিভ লেডি এটা লিখেছিলেন উনি প্রথম কাব্যগ্রন্থ হিসেবে, পরবর্তীতে এটা প্রকাশিত হয়েছিল 49 সালে। এর আগে উনি লেখালেখি করেছিলেন অনেক কিছু। ধর্মান্তরিত হয় নতুন কলেজ বিশপস কলেজ, ধর্মান্তরিত হয়েছিল উনি খ্রিস্টান ধর্মে। ওনার বয়স যখন মাত্র 19 বছর। দেখো 1824-এ তার জন্ম, তাহলে 1843 সালে তার কত বছর হয়? 1843 সালে ওনার বছর হয় 19 বছর বয়স উনি খ্রিস্টান হয়ে গেছিলেন। খ্রিস্টান হয়ে গেলে ওনাকে এই হিন্দু কলেজ থেকে বের করে দেয়া হয়। বের করে দিলে উনি খ্রিস্টানদের যে কলেজ ছিল কলকাতায় বিশপস কলেজ, ওখানে গিয়ে ভর্তি হন। আর গ্রিক, লাতিন, হিব্রু এই ভাষাগুলো ওখানে গিয়ে শিখছেন। এর আগে সংস্কৃত, ইংরেজি, ফরাসি, জার্মান মোটামুটি 13-14টা ভাষা উনি জানতেন সব মিলে, বুঝতে পারছো? এবং ওনার খ্রিস্টান হওয়ার পেছনে যেটা কারণ গবেষকরা এখন পর্যন্ত বলছেন, সব থেকে বড় কারণ যেটা, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ। উনি এই ইউরোপিয়ান সাহিত্যগুলো পড়ার কারণে, এই ভাষা যেহেতু জানতেন, উনি হিব্রু ভাষা জানে, তাহলে হিব্রু সাহিত্য পড়বে, এটাই তো স্বাভাবিক। উনি ফরাসি বা ফ্রেঞ্চ ভাষা উনি জানেন, তো ওই ভাষা সাহিত্য পড়ছে। পরে ওনার কাছে মনে হয়েছে যে যত উন্নত সাহিত্য সব ইউরোপে, আমাদের এখানে বঙ্গীয় কালচারাল সাহিত্যগুলো তেমন ডেভেলপ না, তার মনে হয়েছে। তারপরে এই ইউরোপিয়ান সাহিত্যের প্রতি তীব্র অনুরাগের কারণে ওনার ইচ্ছা হলো যে ইউরোপিয়ান সোসাইটিতে উনি নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করবেন, এবং পরবর্তীতে উনি কি হয়ে গেলেন? খ্রিস্টানও হয়ে গেলেন এই তীব্র আবেগ থেকে। 19 বছর বয়স, উঠতি বয়স। এখন অনেকের মাঝে একটা মিসম্যানেজমেন্ট আছে, একটা ভুল বুঝাবুঝি আছে, তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমরা অনেক সময় বলে থাকি যে মাইকেল খ্রিস্টান হয়ে গেলেন, ফ্রান্সে গেলেন, প্রতিষ্ঠিত হইতে চাইলেন, পারলেন না, না পাইরা উনি বাংলা ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতিমান হয়েছেন। এই কথাটার মধ্যে একটু ভুল আছে। উনি কিন্তু ইউরোপে যাওয়ার আগেই তার নামি দামি সমস্ত সাহিত্য লিখে ফেলেছিলেন। ইউরোপে গেছিলেন 1861 সালের পরে, 62 থেকে 67, ওই সময়টা ছিলেন উনি ইউরোপে। আর এর আগে 1858, 59, 60, 61, এমনকি তার শ্রেষ্ঠ রচনা যেটা মেঘনাদ বধ, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, সেটা 1861। অর্থাৎ অমর হওয়ার মতো সমস্ত কাজ উনি করে ফেলছেন ইউরোপে যাওয়ার আগে, বুঝতে পারছো? কিন্তু স্বীকৃতিটা তখন পর্যন্ত আসে নাই, স্বীকৃতি আসছে পরবর্তী সময়ে। এজন্য এই ভুল বোঝাবুঝিটা আমাদের মধ্যে যেন না থাকে, কথাটা খেয়াল করো। আমরা কিন্তু এই ভুল বোঝাবুঝির মধ্যে বসবাস করছি। আমরা বলি উনি ইউরোপে গেছিলেন, সুবিধা করতে না পাইরা আইসা তারপরে সুবিধা করছেন। না রে ভাই, উনি যত কাজ, বড় বড় সব কাজ উনি আগেই করছিলেন, পরেও করছেন। ইউরোপে গিয়ে উনি লিখেছেন সনেট গুলো, ওনার সব নামি দামি সনেট গুলো রচনা হয়েছে ফ্রান্সে বসে। তার আগে উনি সমস্ত কাজ করেছিলেন, স্বীকৃতি আসে নাই। আমি তোমাকে দেখাবো একটু পরে এগুলো। মধুসূদন পূর্বে বাংলা কবিতার ধরন ছিল পয়ার। পয়ার তো গানের ছন্দ, উপরের লাইনের সাথে নিচের লাইনের চমৎকার মিল থাকে যেগুলো, এগুলো হচ্ছে পয়ার। যেমন আমি তোমাদেরকে ছোট ছোট দু একটা কবিতা শোনাচ্ছি, কবিতা না এগুলো মূলত ছড়া, তোমাকে শোনাচ্ছি, একটু খেয়াল করো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো গোড়া, ওরে বুবু সরে ধারা, আসছে আমার পাগলা গোড়া, পাগলা গোড়া খেপেছে চাবুক চুরে মেরেছে। এই আবার তোমরা পড়ছো, নতুন নতুন পায়রা গুলি জোটন বেঁধেছে, এপারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। এই যে ছন্দগুলো, এগুলোর নাম পয়ার। অর্থাৎ উপরের সাথে নিচের লাইনের শেষের দিকে মিল থাকে, অন্তমিল। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এটা গান গান শোনায়। যেমন এবার এতক্ষণ ছড়াই দেখাইছি, এখন কবিতার মধ্যে দেখায় পয়ারের প্রয়োগ। আমরা যখন 9-10 ছিলাম, আমার খুব প্রিয় কবিতা ছিল, কবিতার নাম বাংলা আমার, আব্দুল হাকিমের লেখা। উনি লিখেছেন, বাংলা আমার আমি বাংলার, বাংলা আমার জন্মভূমি, পদ্মা মেঘনা গঙ্গা ও যমুনা বহিছে যাহার চরণ চুমি। প্রথম লাইনে ভূমি, পরের লাইনে চুমি, আর গান গান সুর সুর যেটার মধ্যে আছে, এটার নাম হচ্ছে পয়ার। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে বসে আপন বসে নদীর ধারে। এই যে সারে দাঁড়ে, এই গানের ছন্দগুলো মূলত পয়ার। আমাদের মধুসূদন পূর্ব সময়ে এগুলাই চলতো আমাদের সাহিত্যে। এখানে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে মঙ্গল কাব্য টাব্য, এগুলোতে এরকম গান গানের একটা ধারা ছিল,
প্রধান ধরন ছিল এটা। মধুসূদন আয়সা কি করলেন, এই সিস্টেমকে ভেঙে চুরমার করে দিলেন। উনি নতুন পদ্ধতি নিয়ে সেটা ডেভেলপ করলেন। সেটা কি? উনি পয়ার পাতা ভেঙে দিলেন। উনি কি করলেন, অমিত্রাক্ষর ছন্দ আনলেন। এটা অক্ষরবৃত্ত ছন্দের আরেক রূপ। অক্ষরবৃত্ত ছন্দটা কোনটা? গদ্য ছন্দ। যেটা তোমরা আজকের কবিতা যে ছন্দে পড়বা, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, গদ্য ছন্দ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানুনু কেমনে আসি লক্ষণ পশিল লক্ষ্যপুরে, কাউসার ভাই হাই শুনতে তা তো, পাচ্ছেন? হ্যাঁ, হাই তা তো উচিত কি তবু এ কাজ। কথাগুলো গদ্য গদ্য লাগছে না? এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। শাহিন ভাই বলেন। কাউসার ভাই, হ্যাঁ, মানে আপনি যে কালিটা ইউজ করতেছেন এটা কি আরেকটু মোটা করা সম্ভব? মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে চিকন হয়ে যাচ্ছে একদম বেশি। এটা মোটা করার এটা তো আমার বুঝতে হবে, একটু দাঁড়ান আমি দেখি কিভাবে করে, একটু বলবেন? মানে লেখাটা আমি একদম তো চিকন আসছে তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি তো পেন্সিলেশন করছি, এখানে তো কালার দেখাচ্ছে। মোটা করার বোধহয় একটা সিস্টেম আপনি আছে। অ্যানাদার কালার, মানে অন্য কালার নেন দেখি কি অবস্থা। সেম তো। এটা হয়তো বা আপনার ওই ওয়াকমে হচ্ছে গিয়ে, ওয়াকমে আপনার একটু পাওয়ার বাড়াই দিলে অটোমেটিক এটা হয়তো বা একটু ডিপ হবে আচ্ছা কালার। দাঁড়ান দাঁড়ান, হাইলাইটার নি। হাইলাইটার নেওয়ার পরে আমি নিলাম, এখন দেখি তো কি অবস্থা। না এখন তো, ও এটা তো হাইলাইটার হয়ে গেছে। হ্যাঁ ভাই, কি বলছিলেন যেন? এটা আপনার ওয়াকমের সেটিংস এ গিয়ে আপনার পেনের, আপনি যে কলম দিয়ে লিখতেছেন না, এই পেনের হচ্ছে আপনার রেজোলিউশন বাড়ানো যায়, মানে আপনার কালার আচ্ছা ডিপ আচ্ছা, করা যায়। তাহলে করে নিব নে পরের ক্লাস ইনশাআল্লাহ। আমার স্টুডেন্ট ভাইয়েরা, তোমাদের চলতেছে তো কালি যতটুকু, তাতে একটু চ্যাট বক্সে লিখে জানাও তো সবাই। অনেকে রেড চাচ্ছে। হ্যাঁ, না রেড হইলে ভাই, রেড থেকে হলুদটা ফুটে বেশি কালোতে। আচ্ছা, তোমরা বলতেছো যে হ্যাঁ চলতেছে, জি ওকে। নো প্রবলেম। আচ্ছা, ঠিক আচ্ছা ভাই, আছে। ঠিক আছে ভাই, চালিয়ে যাচ্ছি আমরা, থ্যাংক ইউ। আর পরের ক্লাসের আগে আমি দেখবো নি ওয়াকম থেকে কিভাবে এটা করে নেওয়া যায়। আচ্ছা ওকে শাহিন ভাই, ধন্যবাদ। আর বাই দ্য ওয়ে, তোমাদের সাথে আমি একটা কথা বলে ফেলি, একটু মনে পড়ছে। একটা দুঃখের কথা আমি একটু শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা শুনবা? ভাই একটা দুঃখের কথা শুনবা? একটু বলো তো চ্যাট বক্সে যে ভাইয়া শুনবো। ইয়েস বলো তো, ওয়াই বলো তো। হ্যাঁ ভাইয়া শুনবা না? আচ্ছা, তাহলে আমি একটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি, একটু মনোযোগ দাও। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, শোনো। এখন তো শীত চলে আসছে, তাই না? আমরা কম্বলের নিচে কিন্তু শুয়ে কিন্তু সেই লেভেলে আরাম করি, ল্যাপটপ দিয়ে খুব বিশাল মুডে থাকি, মাস্তিতে থাকি। আচ্ছা, তুমি কি একবার চিন্তা করছো যে মানুষ হিসেবে আমরা তো, আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত, কিন্তু এই আশরাফুল মাখলুকাতের একটা বড় অংশ যে রাস্তার মধ্যে থাকে, খোলা আকাশের নিচে থাকে, কিংবা ছোট্ট এমন ঘরে থাকে যেখানে বাতাস এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়। তুমি হয়তো বা ভালো ঘর বাড়িতে থাকো, বিল্ডিং এ থাকো, খাটের উপরে জাজিমে শুয়ে আরাম করো। এখন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে অল্প অল্প করে যদি টাকা দিই, 100 জনের যদি 100 করে টাকা দিই, 10,000 টাকা হয়ে যায়। এতে করে যদি 20-30 জন মানুষ ভালো থাকে, এটা কি একটা বড় কাজ না? একটু খেয়াল করছো? তোমরা কিন্তু ফুচকা খেলে খায় ফেলো 40 টাকা, ছেলেপেলে একটা বার্গার খায় ফেলে 150 টাকা দিয়া। সুতরাং প্রতি বছর উদ্ভাস শীত বস্ত্র কালেকশন এবং ফান্ড কালেকশন করে, তোমরা জানো যারা উদ্ভাসে আগে থেকে আছো। এখন তোমরা এবছরের ফান্ড কালেকশন শুরু হয়ে গেছে। তোমাদের প্রতি আমার উপদেশ বলো, রিকোয়েস্ট বলো, এগুলো থাকবে। তোমরা স্ব ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে যতটুকু পারো একটু হেল্প করবা। বিকাশ নাম্বারে পাঠাবা না, বিকাশ নাম্বার ওনারা দিবেও না, কজ বিকাশ হলে এটাকে কেন্দ্র করে অনেকে তোমার সাথে চিট করতে পারে, বাইরের মানুষ। এজন্য স্ব ব্রাঞ্চে যোগাযোগ করবা। যোগাযোগ করলে ওনারাই তোমাকে সমস্ত সিস্টেম গুলো সম্পর্কে বলে দেবে। বুঝতে পারছো? আমরা আমরা কিন্তু পারি, কিন্তু ভাই অল্প টাকা দিয়েই কিন্তু আমরা দাঁড়াই। তুমি যদি ধরো এই শীতের মধ্যে 5 বন্ধু মিলে হ্যাং আউট করলে তো কিছু টাকা খরচ করে ফেলবা। তো ওখান থেকে কিছু কিছু টাকা বাঁচাইলে, তোমাদের স্কুলগুলো থাকলে যদি থাকতো, আমি বলতাম টিফিনের টাকা ম্যানেজ করো কিছুটা, তাই বলতাম। একটু ফ্যামিলির সাথে কথা বলো, একটু ভালো কাজ কিন্তু তোমাকে আমাকে, একবার সত্যি কথা ভাই, জান্নাতের ফয়সালা করে দিতে পারে। কিন্তু কথাটা সিরিয়াসলি বুঝো, জান্নাতের ফয়সালা করে দিতে পারে। এখন কোন কাজ তোমার কবুল হয়ে যাবে তার ঠিক নেই। আমরা যখন ধর্ম বই পড়ছিলাম 9-10-এ, তোমরা যখন 9-10-এ পড়ছো সময় আছিল কিনা আমি জানি না, হাদিসের একটা ঘটনা। একটা প্রস্টিটিউট মহিলা, সে তার একটা কুকুরের প্রতি দয়া হয়েছিল, কুকুরটা পানি না খায় মারা যাচ্ছিল। ওই কুকুরটাকে সে পানি নিয়ে আইসা খাওয়ায়া জীবন বাঁচাইছে। আল্লাহ ঘোষণা দিয়েছে ওই মহিলাটা জান্নাতি। সে তওবা করতে হয় নাই, কিন্তু কথা বোঝো বোঝো, সে কবিরা গুনাহ, এত বড় গুনাহগার, সে তার তওবা করা লাগে নাই। আল্লাহ তাকে ওই কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সে জান্নাতি। তওবাও করা লাগে না, আল্লাহ মাফ করে দিছে। কুকুরের এত মর্যাদা, আর সেটা মানুষ, আশরাফুল মাখলুকাত।
তুমি মানুষের জন্য যদি কোনো কিছু করো, দেখো আমরা যে নামাজ টামাজ পড়ি না, এই নামাজ টামাজ হয় কিনা আমরা তো জানি না, তোমাদের নামাজ কেমন আমি জানি না, আমার নামাজের দ্বারা এসব টাকা পয়সার হিসাব মাথায় চলে আসে। তো এই নামাজ দিয়ে আমরা আসলে কি করতে পারবো আল্লাহ ভালো জানে, বুঝতে পারছো? এর জন্য আমরা এই ছোট ছোট ভালো কাজগুলো করব। আল্লাহ হয়তো বা তোমার আহ ও নামাজ কালাম বলতেছে, হ্যাঁ ভাই ঠিক আছে, তোর কথা আমি বুঝছি রে ভাইয়া, নামাজ কালাম। তো এখন তোমার এমনও তো হতে পারে যে আমাদের এই এই কাজের জন্য একটা ছোট্ট কাজকে যদি আল্লাহ মানে কবুল করে নেয় আলটিমেটলি, তাইলে হইতে পারে আমরা মাপ পেয়ে গেছি, হতেও তো পারে, হতে পারে না? তো এই জন্য বললাম নামাজ টামাজ নামাজ কালাম এগুলো সমার্থক শব্দ, প্রায় সমার্থক শব্দ, বুঝাবো না, তবে নামাজের সাথে কালাম বলা উত্তম। আচ্ছা, তো এখন আচ্ছা, আমি এই চ্যাট জন্য বক্সে আমি তোমাদের, হ্যাঁ তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে একটু যোগাযোগ করো, আর চ্যাট বক্সে বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে হচ্ছে ভাইয়া তোমাদেরকে করে দিবে। আচ্ছা, অলরেডি ব্রাহ্মণবাড়িয়াতে আমি কোথায়? 3 থেকে মলইপাড়ায় উদ্ভাসের ব্রাঞ্চ। ওকে ভাই, ধন্যবাদ হ্যাঁ, সবাইকে, আমার ভাইয়ের একটু চেষ্টা করবা। আচ্ছা 3 থেকে 4টা কোশ্চেন অলরেডি পেয়ে গেছি। যে একজন বলছে যে বিকাশ নাম্বার দিতে, কারণ ওর দ্বারা সম্ভব না মানে অফিসে পৌঁছানো। যদি সম্ভব না হয় তাহলে মানে এখানে মানে আমাদের করার কিছু নেই। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যার সামর্থ্য যতটুকু আছে, মানে নগদ টাকা, তারপরে মোটা কাপড় বা শীত বস্ত্র, তোমাদের যদি পুরাতন কাপড় চোপড় থাকে ওগুলোকে প্যাকেট করে উদ্ভাসের যে কোনো একটা শাখায় তোমরা জমা দিতে পারবা। এখন তোমার নিকটস্থ যে শাখা, মানে একজন বলছো যে ফরিদপুর রাজবাড়ী বাসা, আমাদের কিন্তু ফরিদপুরে শাখা আছে। উদ্ভাসের সকল শাখায় ওপেন আছে, আমাদের প্রত্যেক টিম মেম্বার অফিসে আছে। তুমি অফিসে গিয়ে কথা বলে তারপর জমা দিয়ে চলে আসবে। জাস্ট এতটুকুই তোমার কাজ। এটা জমা দেওয়ার লাস্ট ডেট 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরের মধ্যে জমা দিলে আমরা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে এগুলো আমরা বিতরণ করা শুরু করব। তো আশা করি যারা আছো বরিশালে, তোমার হচ্ছে শাখা আছে ভোলাই নেই, বরিশাল তোমার মেন সদরে আছে। যারা বরিশালে আছো তারা হয়তো বা বরিশাল সদরে জমা দিতে পারো। আর বিকাশে কোনোভাবে ট্রানজাকশন আমরা করব না, কারণ এখানে প্রতারণা তোমরাই হতে পারো বেশি, এই জন্য। আর কুমিল্লায় শাখা আছে উদ্ভাসে। আচ্ছা, অনেকে ঠিক আছে যারা ভাই। ব্রাঞ্চ, আমি একটু কথা বলি, ব্রাঞ্চ কোথায় শহরে জানতে পারো না, তোমরা কাজ করবা, তোমরা গুগল করবা উদ্ভাস ব্রাঞ্চ সমূহ, দিলে ব্রাঞ্চ চলে আসবে, তোমার জেলার ব্রাঞ্চ তুমি খুঁজে ওখান থেকে নাম্বার নিতে পারো ব্রাঞ্চে, তাই না ভাই? তোমরা চাইলে উদ্ভাসের ব্রাঞ্চগুলোর শাখার নাম্বার নেট থেকে নিতে পারো, ব্রাঞ্চ ওয়াইজ। একটু তুমি সার্চ দিলে উদ্ভাসের ব্রাঞ্চগুলোর অ্যাড্রেস চলে আসবে, নাম্বার চলে আসবে, তুমি সেখানে ব্রাঞ্চ ওয়াইজ ফোন করতে পারো, সেক্ষেত্রে মনে সহজ হবে। তাহলে ভাই কথা তো শেষ, এই রিলেটেড না শাহিন ভাই? শাহিন ভাই কি ডিসকানেক্ট হয়ে গেল? হ্যাঁ পারবে ভাই, ব্রাঞ্চ তাহলে শুরু করে দিই। ওকে, ডান। আচ্ছা, তো যেটা বলছিলাম, দেখো অক্ষরবর্তী ছন্দের নতুন রূপ হচ্ছে অমিত্রাক্ষর। আর মাইকেল 1843 সালে খ্রিস্টান হয়ে গেছিলেন। আচ্ছা, 1843 সালে যদি উনি খ্রিস্টান হয়ে যান, ও হলুদটা নিতে হবে, হলুদটাই ভালো। এখন 1843 সালে খ্রিস্টান হয়ে গেলে তখন তার বয়স কত বছর? তখন তার বয়স হলো 19 বছর। এবং তার নামের সাথে কি যুক্ত হয়? মাইকেল যুক্ত হয়। তো মাইকেল যুক্ত হয়ে গেলে উনি, এটা তো খ্রিস্টানের একটা চিহ্ন, ধর্মীয় পদবী একটা মাইকেল। সেটা কিরকম আমি বলি, আমাদের মুসলমানদের মধ্যে যারা হাদিসের বিশেষজ্ঞ, হাদিস বিষয়ে ভালো জানেন, তাদেরকে বলা হয় মুহাদ্দিস। আর কোরআন শরীফের তাফসীর সম্পর্কে যারা জানেন তাদেরকে বলা হয় মুফাসসির, আমরা জানি এটা। খ্রিস্টান ধর্মে মাইকেল মানে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা সম্পর্কিত প্রশ্নের জবাব দেন, তাকে বলা হয় মাইকেল। তো এই জন্য এই মাইকেল নামের ট্যাগটা দেখে তো বোঝা যাচ্ছে উনি খ্রিস্টান হয়ে গেছেন। এবং এরপরে কিন্তু তাকে হিন্দুরা বর্জন করা শুরু করে। তার ছদ্মনাম, কলমের নাম টিমোথি পেনপোয়েম, এই নামে উনি লিখতেন। আর তার আরেকটা ছদ্মনাম ছিল, সেটা হলো আননেটিভ। দীনবন্ধু মিত্রের একটা নাটক আছে নীল দর্পণ, নীল দর্পণ নাটকটা উনি অনুবাদ করেছিলেন ইংরেজিতে, নিজের নাম ব্যবহার করেন নাই, উনি আননেটিভ এই ছদ্মনাম ব্যবহার করছিলেন। এরপরে সাহিত্যের স্বরূপ আর স্বীকৃতিগুলো এখানে দেখো দেওয়া আছে। বাংলা কবিতার জনক, অগ্রদূত, অমিত্রাক্ষর, ছন্দের প্রবর্তক। এরপরে প্রথম প্রহসন উনি লিখছেন, সার্থক প্রহসন উনি লিখছেন। তারপরে প্রথম সনেট উনি লিখছেন। তারপরে প্রথম ট্রাজেডি, কমেডি, তোমাদের কত কিছু দিব ভাই। প্রথম ট্রাজেডি উনি লিখছেন, প্রথম সার্থক কমেডি উনি লিখছেন। তারপরে তোমার হচ্ছে সনেট লিখছেন উনি। তারপরে মহাকাব্য, বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য মাইকেল লিখেছেন। কথা বুঝতে পেরেছো? অনেক কিছু বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, তার বড় একটা অংশ মাইকেলের হাত ধরে আমাদের সাহিত্যে আসছে। ওনার মোট সনেটের সংখ্যা 102টা। আর প্রথম সার্থক নাটক ট্রাজেডি
নাটক হচ্ছে শর্মিষ্ঠা, প্রথম সার্থক ট্র্যাজেডির নাম হচ্ছে কৃষ্ণকুমারী, সার্থক মহাকাব্যের নাম মেঘনাদবধ। এখন অনেকে প্রশ্ন করো ভাইয়া ট্র্যাজেডি কি, কমেডি কি, আর প্রহসন কি, একটু এদিকে তাকাও। আমি বললাম এই যে ট্র্যাজেডি কি, ভাইয়া ট্র্যাজেডি মানে হচ্ছে কষ্ট দিয়ে শেষ হবে, সবগুলোই নাটক। নাটক 3 রকমের হয়, ট্র্যাজেডি, কমেডি আর প্রহসন, এগুলো সবগুলো নাটকের শ্রেণী বিভাগ। ট্র্যাজেডিও নাটক, কমেডিও নাটক, প্রহসনও নাটক। এখন যদি বিষয়বস্তুর দিক থেকে পার্থক্য করি, ট্র্যাজেডিতে কষ্ট দিয়ে শেষ হবে আর কমেডিতে থাকবে হচ্ছে হাস্যরস, এটা শেষ হবে, এটা হচ্ছে হাস্যরস নির্ভর। আর প্রহসনটার সাথে কমেডির পার্থক্য হলো প্রহসনে হাস্যরস থাকে প্লাস একটা মেসেজ থাকে, শিক্ষা থাকে। কিরকম শিক্ষা থাকে এটা তোমাকে একটু পরের লাইনে গিয়ে পরের স্লাইডে বোঝাচ্ছি। তাহলে নাটক বেসিক্যালি 3 রকমের হয়, এক হলো ট্র্যাজেডি, তারপরে কমেডি, তারপরে হলো তোমার প্রহসন। ট্র্যাজেডি কি, কষ্ট দিয়ে শেষ হবে, কমেডি কি, হাস্যরস দিয়ে শেষ হবে, আর প্রহসন কি, হাস্যরস প্লাস শিক্ষা থাকবে। এখানে দেখো কৃষ্ণকুমারী, এটা বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। তাহলে এখানে কি ছিল ভাই, দ্যাটস এ কোশ্চেন, আসো বলে দিচ্ছি। কৃষ্ণকুমারীর কাহিনীর মধ্যে মাইকেল দেখাইছেন একজন রাজকুমারী, তার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। তো রাজকুমারী সুন্দর, বড় হয়েছে, বিয়ের উপযুক্ত, তার বিয়ে হবে। এই জন্য তার বাবা রাজা পাশের রাজ্যের আরেক রাজার সাথে তার বিয়ে ঠিক করছে। তো দেখাশোনা হয়েছে, কৃষ্ণকুমারী ওই রাজাকে পছন্দ করছে, ওই রাজাও কৃষ্ণকুমারীকে পছন্দ করছে, ইনফ্যাক্ট দুজন দুজনের প্রেমে পড়ে গেছে, বিয়ে হবে। তখন আরেক শক্তিশালী রাজ্যের রাজা কৃষ্ণকুমারীকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাইছে। এখন কৃষ্ণকুমারীর বাবা পড়ছে বিপদে, যদি কৃষ্ণকুমারীকে ওই শক্তিশালী রাজার কাছে বিয়ে না দেয় তখন সে রাজ্য আক্রমণ করবে। আক্রমণ করলে ওই রাজা, তারপরে তার হবু জামাই রাজা, জামাই শ্বশুর মিলেও বাঁচাইতে পারবে না, সে এত শক্তিশালী। এবং যুদ্ধ হওয়ার অর্থ হলো কৃষ্ণকুমারীকে তো নিবেই, হাজার হাজার মানুষও মরবে, সৈনিক মরবে, এটাও খুব স্বাভাবিক। এখন কৃষ্ণকুমারীকে ওই রাজার কাছে বিয়েও দিতে পারতেছে না যে শক্তিশালী রাজা, কেন? কারণ তার বিয়ে তো আরেক জায়গায় ঠিক হয়ে গেছে অলরেডি, এবং অলরেডি দুজনের মধ্যে একটা ভালো সম্পর্কও তৈরি হয়ে গেছে। এখন উপায় কি? শেষে ওই মন্ত্রী, কৃষ্ণকুমারীর বাবা যে রাজা, ওই রাজার মন্ত্রী রাজাকে পরামর্শ দিল যে মহারাজ, যদি আপনি রাজ্য বাঁচাইতে চান, এখানে একটাই উপায় আছে, সেটা হচ্ছে কৃষ্ণকুমারীকে হত্যা করতে হবে। কৃষ্ণকুমারীকে যদি হত্যা করেন তাহলে কৃষ্ণকুমারীকে আর কেউ পাবে না, হত্যা করছেন মানে মারা গেছে, যার কাছে বিয়ে দিতেন সেও পাবে না, আর যে শক্তিশালী রাজা আক্রমণ করবে না পাইলে সেও পাবে না, এতে করে ওই রাজ্যও বাঁচবে, আপনার রাজ্যও বাঁচবে। এখন কৃষ্ণকুমারীকে হত্যা করলে এটা সম্ভব, হত্যা না করলে সম্ভব না, বড় ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া লাগবে। বিশাল এক কাহিনী তৈরি হয়ে গেল। শেষে কি হইল রে ভাই, শেষে বাবা আদেশ দিল তার মেয়েকে কৃষ্ণকুমারীকে হত্যা করার জন্য, এবং তাকে হত্যাও করা হলো। নিজের বাবা বলছে মেয়েকে হত্যা করো, কেন? কারণ তার রাজ্য বাঁচাইতে হবে, পাশের রাজ্য বাঁচাইতে হবে, হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর জন্য একটা মেয়েকে হত্যা করার আদেশ দিয়েছিলেন তার বাবা। এটা কৃষ্ণকুমারীর কাহিনী। বুঝে থাকলে বলো এর মধ্যে ট্র্যাজেডি আছে নাকি নাই? ট্র্যাজেডিতে তো ভরপুর কষ্ট আর কষ্ট, বুঝতে পারছো? আর প্রহসন কি সেটা বুঝাই দিবে একটু পরে। আর কমেডি কি জিনিস আমার থেকে তোমরা খুব ভালো জানো। তারপরে আসো, অমিত ঠাকুর ছন্দ রচিত প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব, আর বাংলা সাহিত্য অবদান মেঘনাদবধ। দেখো 1861 সালের পরে উনি বলছিলাম উনি কই গেছিলেন, ফ্রান্সে গেছিলেন। এখন ওনার অমর হওয়ার যত কাজ আছে, মেঘনাদবধ 1861 উনি লিখে গেছিলেন, ফ্রান্সে যাওয়ার আগে না পরে? অবশ্যই আগে। তিলোত্তমা সম্ভব দেখো 1859 উনি লিখে ফেলছেন। কৃষ্ণকুমারী 1861, শর্মিষ্ঠা কত সালের ভাইয়া? 1859। তাহলে অমর হওয়ার মতো যত কাজ আছে তিনি করে ফেলেছিলেন তার আগেই। ভাইয়া তখন স্বীকৃতি আসে নাই, স্বীকৃতি আসছে পরে, এই হচ্ছে বিষয়। এরপরে আসো তিলোত্তমা সম্ভব 1859 সাল, এটা তার কাব্য। তারপরে যেখান থেকে বীরাঙ্গনা কাব্য থেকে মনে রাখবে এটা প্রথম পত্র কাব্য। পত্র কাব্য মানে এটার মধ্যে চিঠি আছে, 11টা চিঠি, এই চিঠিগুলো মিলে পুরো একটা কবিতার বই। 11টা চিঠি মানে 11টা কবিতা, এই জন্য তাকে বলা হয় পত্র কাব্য। এরপরে সনেট, সনেটের সংজ্ঞা যদি তোমাদের বলি তাহলে বলবো সনেট 14 লাইনের কবিতা, প্রতি লাইনে আবার 14টা করে মাত্রা থাকে। যদি প্রশ্ন করো ভাইয়া মাত্রা কি, কবিতার ভাষায় মাত্রা মানে বুঝবা প্রতি এক একটা লাইনের এক একটা বর্ণ হচ্ছে এক একটা মাত্রা, এক একটা বর্ণ কবিতার ক্ষেত্রে এক একটা মাত্রা। যেমন এই প্রথমের মধ্যে কি কি আছে, প, থ, তারপরে ম, তাহলে এটা হলো 3 মাত্রা।
তার হলো 2 মাত্রা, এটি হলো 2 মাত্রা। কথা বুঝতে পারছো? তাহলে 14 লাইন 14 মাত্রা। প্রথম দিকে থাকে 8 লাইন, এটাকে বলে অষ্টক। প্রথম স্তবকে, পরের স্তবকে থাকে 6 লাইন, এটাকে বলে শতক বা ষষ্ঠক। আচ্ছা, এখন এই প্রথম 8 লাইনের মধ্যে থাকে ভাবের উপস্থাপন, আর পরের 6 লাইনে থাকে হচ্ছে ভাবের পরিণতি। এই টোটাল প্রসেসটার নাম হচ্ছে সনেট। আমি কি তোমাদের বোঝাতে পারছি সনেট কি? ওকে, আচ্ছা। তারপরে আসো বর্ণনা, অক্ষর, বর্ণ, বর্ণ, অক্ষর আবার কবিতার ভাষা আরেকটা। এ পাগলা, অক্ষর মানে তো হলো তোমার সিলেবল। সিলেবল মানে বাংলায় অক্ষর। আমরা কিন্তু বর্ণকে অক্ষর বলি, কিন্তু না, অক্ষর হলো আরেকটা। তুমি যে ইংরেজিতে যেটাকে সিলেবল বলো, যেমন পেন, এখানে কয়টা সিলেবল আছে? একটা। পেন্সিল বললে কয়টা সিলেবল আছে? 2টা। বাংলায় এরকম এগুলাকে বলা হয় অক্ষর। যেমন এই বাংলাদেশ, এটার মধ্যে কয়টা অক্ষর আছে ভাইয়া? 3টা। বাংলাদেশ, একটা শব্দ যতটুকু এক প্রয়াসে উচ্চারণ করা যায় ততটুকুকে মূলত একটা অক্ষর বলে। মূলত ইংলিশে যেটাকে সিলেবল বলে। কথা বুঝছো? কিন্তু আমরা কিন্তু অক্ষর কথাটাকে বর্ণ অর্থে ব্যবহার করি আর কি প্র্যাকটিক্যাল লাইফে, কিন্তু অক্ষর মানে কি? ইংলিশে যেটা সিলেবল, বাংলায় সেটা অক্ষর। আচ্ছা, তারপরে আসো বাকিগুলো, এটা তুমি পারবা, নিচের গুলো আর খুব গুরুত্বপূর্ণ কিছু না। এরপরে আসো সামনের দিকে যাই। শর্মিষ্ঠা বলছে বাংলাদেশের প্রথম সার্থক নাটক মহাভারতের আদি পর্ব থেকে এটা আসছে। পদ্মাবতী গ্রিক পুরাণের অ্যাপোলো ডিসকোর অবলম্বনে লেখা, এটা একটা কমেডি। কৃষ্ণকুমারীর কথা তোমাকে একটু আগে বলেছি। মায়াকানন, এটাও তোমার হচ্ছে তার আরেকটা কমেডি, ঐতিহাসিক নাটক। এগুলো দুটোই ইতিহাস থেকে নেওয়া, এবং এগুলোর বিষয়বস্তুগুলো মূল কাহিনীর মধ্যে আছে হচ্ছে কমেডি, কি বলে, ট্র্যাজেডি। এরপরে আসো প্রহসন। তোমাদের বলছিলাম প্রহসন কি, এখানে বলবো। দেখো, একেই কি বলে সভ্যতা, আর হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, এই দুইটা হচ্ছে তার প্রহসন। মানে তাকাও তো, ইংরেজি শিক্ষিত ইয়াং বেঙ্গলদের মদ্দা শক্তি, উচ্ছৃঙ্খল অনাচারকে ব্যক্ত করে তিনি এই প্রহসন রচনা করেন। নিচের দিকটা একটু পড়ো তো, দেখো তো কি লেখছে। খেয়াল করো ভাইয়া, ইংরেজি শিক্ষিত ইয়াং বেঙ্গলদের মদ্দা শক্তি, উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং অনাচার। তখনকার সময়ে কলকাতায় একজন ইংরেজি শিক্ষিত ভদ্রলোক ছিলেন, ইংরেজ মানুষ, তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তুমি সংক্ষেপে মনে রাখবা, তার নাম হচ্ছে ডিরোজিও। এই ডিরোজিও হিন্দু কলেজের প্রফেসর ছিলেন এবং খুব কম বয়সে মারা যান। যা হোক, এই ডিরোজিও অনেক ট্যালেন্টেড ছিলেন এবং এই কারণে অনেক ছাত্র, অনেক যুবকরা তাকে হচ্ছে অনুসরণ করত। ডিরোজিও সবাইকে আধুনিক হইতে জ্ঞানের সাধনা করতে শিখাইছিলেন, কিন্তু উনি কোনো অনাচার, অকাজ কুকাজ শেখাননি। পরবর্তীতে ডিরোজিও মারা গেলেন, অল্প বয়সে মারা গেলেন। তুমি খুব অবাক হবে, 17 বছর বয়সে উনি হিন্দু কলেজের টিচার হয়েছিলেন, আর মাত্র 21 বছর বয়সে মারা গেছিলেন ডিরোজিও। তো মারা গেলে তার যারা অনুসারী ছিল, তারা ওই শিক্ষক না থাকার কারণে নিজেরা কুকর্মে জড়ায় পড়ে। উস্তাদ না থাকলে যা হয় আর কি, এরা বিভিন্ন আকাম কুকাম শুরু করে দেয়, এবং তারা বলে আমরা হচ্ছে সভ্য, সুতরাং আমরা এগুলো করবই, যদিও ডিরোজিও তাদেরকে এগুলো করতে বলেননি। এরা বাঙালি, ইয়াং বেঙ্গল মানে বোঝায় বাঙালি যুবক কিন্তু ইংরেজি ভাবধারা পুষ্ট। ওটা বুঝতে পারছো? ইয়াং বেঙ্গল বলতে কি বোঝায়? ইয়াং বেঙ্গল বলতে বোঝায় বাঙালি যুবক কিন্তু ইংরেজি ভাবধারা পুষ্ট, এদেরকে বলে ইয়াং বেঙ্গল। তো ডিরোজিও মারা গেলে এই হিন্দু ইয়াং বেঙ্গলরা গরু খাইতো, গরু খায় বলতো আমরা আধুনিক, আমরা সভ্য, সুতরাং গরু খাবো, কোনো অসুবিধা নাই। তারা মদ খাইতো, খায় বলতো কোনো সমস্যা নাই, এটা আধুনিকতা। ইংরেজরা যেমন বাইজি না চাইতো, তারপরে বারে যাইতো, মদ খাইতো, লিভ ইন করতো, এরাও এসব করা শুরু করলো, করে করে বললো আমরা হচ্ছে কি, আমরা সভ্য। তো মাইকেল তাদেরকে ব্যঙ্গ করে লিখলেন, একেই কি বলে সভ্যতা। তো প্রহসনের মধ্যে হাস্যরসের মাধ্যমে বিভিন্ন জিনিস ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয় এবং একটা মেসেজ দেয়া হয়। বুড়ো শালিকের ঘাড়েরও এটার মধ্যেও দেখাইছে, এক তোমার ব্রাহ্মণ হিন্দু বুইরা বেটা এক মুসলমান মহিলাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় পালায়া। বুইরা বেটার বিয়ে করার জন্য মাথার মধ্যে ভীমরতি হয়। কথা বুঝতে পারছো? এটার প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির, পরবর্তীতে নাম হয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও। তাহলে বুঝে থাকলে বলো, প্রহসন আর কমেডির মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে মেসেজে। কমেডির মধ্যে স্রেফ হাস্যরস থাকে, প্রহসনে হাস্যরসের মেসেজ থাকে। এখন তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো, আগে প্রহসন ছিল, কমেডি ছিল, এখন কিন্তু আর এখন আধুনিক যুগে প্রহসন আর লেখা হয় না, এখন কমেডির মধ্যে মেসেজ দেয়া হয়।
আমি তোমাদের বোঝাতে পারছি নিশ্চয়ই। এখন আর প্রহসন লেখা হয় না, প্রহসনের যুগ এখন আর নাই। এখন মেসেজ উইথ কমেডি, হ্যাঁ ডিপ মেসেজ উইথ কমেডি একটা ভাইয়া বলছে, তো হ্যাঁ সুন্দর বলছো। এখন কমেডির মধ্যে কি করা হয়, মেসেজ দিয়ে দেয়া হয়, এখন আর আলাদা করে প্রহসন লেখা হয় না। কথা বুঝাইতে পারছি নিশ্চয়ই। 2 in 1, ইয়া। তারপরে আসো কবিতা বঙ্গভাষা, এটা তার প্রথম সনেট, কপোতাক্ষর এটাও তার সনেট। এরপর আসো গদ্য রচনা হেক্টর বধ। হেক্টর বধটা হোমারের ইলিয়াড থেকে নেওয়া। এখন ইলিয়াড পৃথিবীর একটা মহাকাব্য, বিখ্যাত মহাকাব্য, গ্রিক কবি অন্ধকবি হোমারের লেখা। এখন সেটা সম্পর্কে একটু যদি বলতে চাই, তোমরা একটু ট্রয় ছবিটা দেখছো কিনা, একটা বলিউডের ছবি, সরি হলিউডের ছবি ট্রয়, একটু চ্যাটে বলবা তোমরা ট্রয় দেখছো কিনা, ট্রয় ছবি দেখছো কিনা, একটু একটু চ্যাটে একটু বলো তো যারা যারা দেখছো। দেখলে ওয়াই লিখো। আচ্ছা আচ্ছা, চ্যাট তো একদম পুরা পাগল হয়ে গেছে, হ্যাঁ ওয়াই ওয়াই ওয়াই। অনেকে তোমরা দেখছো, আর যারা না দেখলে হচ্ছে তুমি হচ্ছে নো বলবা আর কি। যাই হোক, তোমরা অনেকেই ট্রয় ছবিটা দেখছো। আবার জিগাই, আরে বাবা। আচ্ছা শোনো, এই ট্রয় ছবির মধ্যে এক পর্যায়ে এক জায়গায় একটা কাহিনীতে আছে, তোমার হেক্টর মারা যায়, ভুলে গেছি না, হেক্টর মারা যায় কার হাতে, হেক্টর মারা যায় হচ্ছে একিলিসের হাতে। এই যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল হেলেন নামের এক সুন্দরীকে কেন্দ্র করে। শুনো, স্পার্টা এই গ্রিসের একটা শহর, একটা রাজ্য ছিল, নাম হচ্ছে স্পার্টা। আর ভার্সেস হলো ট্রয়, ট্রয় হলো তুরস্কে পড়ছে, মাঝখানে ভূমধ্য সাগর। স্পার্টা আর ট্রয়ের মাঝে সুসম্পর্ক ছিল না, পরে সুসম্পর্ক তৈরি হয়। তৈরি হইলে স্পার্টার মানুষ এই ট্রয়ের রাজপরিবার এবং সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে যায় ওখানে আনন্দ ফুর্তি করার জন্য। স্পার্টাতে বেড়াইতে যায় ট্রয়ের তারা, বেড়ায় তারা চলে আসে, আসার সময় করছে কি, ট্রয়ের যে রাজকুমার, ওই রাজকুমারের নাম ছিল প্যারিস। বুঝতে পারছো, দুই ভাই, বড় ভাইয়ের নাম হচ্ছে হেক্টর, ছোট ভাইয়ের নাম হচ্ছে প্যারিস। এই প্যারিস করছে কি, এই স্পার্টার যে রানী ছিল, ওই রানীর নাম হচ্ছে হেলেন, খুব সুন্দরী, তখনকার সময় সেরা সুন্দরী হচ্ছে হেলেন। এই হেলেনকে প্রেম করে ভাগায় নিয়ে চলে আসে হলো প্যারিস, কেউ জানে না। একদম নৌকা যখন সাগরের মাঝখানে, তখন প্যারিস তার বড় ভাই এই হেক্টরকে বলে যে ভাই, কাজ তো একটা করছি, ওদের রানীকে তো আমি নিয়ে চলে আসছি। তখন হেক্টর শুনে বলছিল প্যারিসকে যে তুমি যা করেছো তুমি জানো না, তুমি কত খারাপ কাজ করছো, এবং এটার জন্য কত বড় মাসুল দিতে হবে তুমি জানো না, কারণ স্পার্টার তারা অনেক শক্তিশালী, তারা আমাদের ছাড়বে না। এবং বলে এখন এই মুহূর্তে নৌকা ঘুরাবো, আমরা তাদের রানীকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসবো এবং আমরা মাফ চাইবো। পরে ছোট ভাই কান্নাকাটি করে অস্থির হয়ে যায়। পরে ছোট ভাইয়ের চেহারার দিকে তাকায়, আর বড় ভাই এই প্যারিসের এই কাজকে মেনে নেয়। অথচ হেলেন কিন্তু স্পার্টার কিন্তু রানী, উনি কুইন। এখন অনেকে প্রশ্ন করবা যে আনবে না কেন, কারণ হেলেনের স্বামী তো ছিল হচ্ছে বুইরা, তো বুইরা বেটার ঘর করে নাকি কোনো জোয়ান মেয়ে। ঠিক আছে ভাই, এগুলো অনেক বিতর্কিত বিষয়, সেদিকে আমরা যাচ্ছি না। কথা হচ্ছে স্পার্টার রানীকে ভাগায় নিয়ে আসছে ট্রয়ের রাজকুমার। পরে তোমার আলটিমেট যেটা হইছে, এখন স্পার্টার তারা যখন দেখছে তাদের রানীকে ভাগায় নিয়ে চলে গেছে, টিভিতে দেখাচ্ছিল কিন্তু আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, যখন হেলেন রাজি ছিল, হ্যাঁ হেলেন রাজি ছিল, জোর করে আনে নাই রে ভাই। তখন যখন তারা দেখলো যে হচ্ছে এই কাজ করছে, তাদের রানীকে নিয়ে গেছে ট্রয়ের তারা, তখন এই প্রতিশোধ নেয়ার জন্য স্পার্টার তারা হচ্ছে ট্রয় আক্রমণ করে বসছে। বসলে স্পার্টা আর ট্রয়ের মাঝে যুদ্ধ হয়, বড় যুদ্ধ। যাই হোক, এখানে স্পার্টার তারাও তোমার 2 নম্বরই করে, তারা ট্রয়ের ভিতরে ঢুকে হচ্ছে বড় এক কাঠের ঘোড়ার ভিতরে ঢুকিয়া, তারা ভাবছিল বুঝি উপহার, কিন্তু কাঠের ঘোড়ার ভিতরে সৈনিক ছিল। রাতের বেলা এরা ঘোড়ার ভিতর থেকে বের হইয়া আক্রমণ করে, লম্বা কথা, ছবি দেখলে বুঝবা। তবে ছবিতে একটা দৃশ্য আছে, এই যে প্যারিস তার বড় ভাই ট্রয়ের বড় বীর, সরি হেক্টর ওনার নাম, এই হেক্টরকে মেরে ফেলে কে, স্পার্টার যে বড় বীর, তার নাম হচ্ছে একিলিস। একিলিস ব্র্যাড পিট ক্যারেক্টারটা করছে। তুমি যদি এই ছবি দেখো, তোমার এই একিলিসের প্রতি একটা ইমপ্রেসিভ ভাব চলে আসবে, একিলিস ক্যারেক্টারটার প্রতি বিশাল ইমপ্রেসিভ ক্যারেক্টার ওটা। তো হেক্টর আর একিলিসের মাঝে যুদ্ধ হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, যুদ্ধ হচ্ছে, সম্মুখ যুদ্ধ। ওই যুদ্ধটা দেখতেছে হেক্টরের বউ, ওই প্রাসাদের উপরে বসে বসে, তার কোলে হচ্ছে একটা বাচ্চা, হেক্টরের ছোট একটা সন্তান। তো নিজের স্ত্রী সন্তানকে কোলে নিয়ে স্বামীর যুদ্ধ দেখতেছে। এক পর্যায়ে স্বামী যুদ্ধে পরাজিত হয় এবং তাকে মেরে একিলিস ওই বডিটা ঘোড়ায় করে টানে নিয়ে যায়। এই যে হেক্টরকে মাইরা ফেলার যে অংশটা, ওই জায়গাটাকে অনুবাদ করেছেন, সবটা না কিন্তু, কথা মনোযোগ দিয়ে বুঝবা। এই উপাখ্যান অবলম্বন করে কাব্য এটা রচনা করা হয়, আর এটা রচনা করা কবির পক্ষে সম্ভব হয় নাই, উনি মারা গেছিলেন এর আগেই অসুস্থ হয়ে। তো পরবর্তীতে এটাকে কি করা হয়, প্রকাশ করা হয়। বুঝতে পারছো হেক্টর বধ কই থেকে আসছে? ওকে, আসো আমরা এরপরে সামনের দিকে চলে যাই। 1873 উনি আলটিমেটলি মারাই গেলেন, 29শে জুন আলিপুর হসপিটালে মারা গেছিলেন উনি। এখন আসো
তোমাদের জন্য একটা পোল আসছে এখানে দেখতে পাচ্ছি। মাইকেল মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কত সালে? তোমরা প্রথম পোলের জন্য সময় পাবা 40 সেকেন্ড, আর পরের গুলোর জন্য সময় পাবা 30 সেকেন্ড করে। সবাই ভোট করো না কেন, বুঝি না তো। যারা যারা ভোট দিবে না ওদের শাস্তি, ওদেরকে হিরো আলমের গান শোনানো হবে। তোমরা একমত কিনা বলে ফেলো। হাত পা বাইন্দা, যেন কানে আঙ্গুল দিতে না পারে, ওদেরকে হাত পা বাইন্দা এক ঘরে আটকায় দিয়া হিরো আলমের গান শোনানো হবে। টাইম আপ, তোমাদের জন্য আর সময় দিতে পারছি না। তোমরা মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, ম্যাক্সিমাম মানুষ দেখা যাচ্ছে এটার সঠিক উত্তর দিছো। কথা বুঝতে পারছো? ম্যাক্সিমাম সঠিক উত্তর দিছো, কিন্তু যারা ভুল দিলা তোমরা কেন দিলা বুঝলাম না। আমি সেটা দাগাইছি, সেটা লিখছি, সেখানে গোল্লা দিছি, কত কিছু করে আসছি। হ্যাঁ, বুঝতে পারছো? সঠিক উত্তর হলো 1800। এন্ড পুলিং, অবশ্যই এন্ড। একটু রেজাল্ট শেয়ার করে দিছি, দেখো সঠিক উত্তর হলো 1843 সাল। এটা যখন তার বয়স মাত্র কত বছর? 19 বছর বয়স। 1824-এ জন্ম, 1843 সালে উনি খ্রিস্টান হয়ে গেছিলেন। ওকে, 19 বছর বয়সে। আচ্ছা, এরপরে আসো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, দেখি আর কোনো তোমার হচ্ছে পোল আছে কিনা। সামনে একটা পোল বোধহয় থাকতে পারে, ক্লোজ একটা পোল, দেন হচ্ছে আমরা কবিতা বোধহয় পাবো। হ্যাঁ, আবার পোল, ইয়া। তোমরা এটা একটু দিয়ে ফেলো। মাইকেল মধুসূদন দত্ত রচিত ট্রাজেডি নিচের কোনটা? যারা একেই কি বলে সভ্যতা, এটা দাগাইছো। তোমাদের নিয়ে আমার প্রশ্ন আছে। তোমরা কেমনে দাগাও আমি তো বুঝি না। শুনছিলা ক্লাসটা শুরু থেকে? নিচের কোনটি মাইকেল রচিত ট্র্যাজেডি? এটা হলো তোমার কৃষ্ণকুমারী। একটু আগে না শুনলাম যে কৃষ্ণকুমারীকে তার বাবা মারার আদেশ দেয়, মেরে ফেলতে বলে নিজের মেয়েকে। আচ্ছা, আসো সামনের দিকে যাই। এতক্ষণে আমরা কবিতা পাওয়া গেছি সামনে। এই কবিতাটা আমরা একটু আগেই বলছিলাম অমিত্রাক্ষর ছন্দ বা গদ্য ছন্দে রচিত। আসো কবিতার প্রতি লাইন ধরে ধরে তোমাকে বুঝাই দিব। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিন কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অরিন্দম শব্দের অর্থ হলো অরিকে যে দমন করে। ভাইয়া, অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। অরিকে দমন করে যে, এখানে কাকে বুঝাইছে জানো? এখানে বুঝাইছে হচ্ছে কাকে? মেঘনাথকে। কারণ মেঘনাথ অরি বা শত্রুকে দমনকারী। মেঘনাথ হচ্ছে রাবণের ছেলে। তার নাম মেঘনাথ হওয়ার কারণ হচ্ছে মেঘনাথ, মেঘ মানে আকাশের মেঘ, নাথ মানে হচ্ছে হুঙ্কার বা গর্জন। ও যেদিন জন্ম হয়েছিল ছোটবেলায় ও এমন জোরে চিৎকার দিয়েছিল, মনে হয়েছিল আওয়াজটা এমন যে আকাশে মেঘে মেঘে গর্জন লাগলে, বাড়ি লাগলে যেরকম আওয়াজ ওরকম আওয়াজ। এই জন্য তার নাম রাখা হয়েছিল মেঘনাথ। তো মেঘনাথ এই কবিতার প্রেক্ষাপটটা হচ্ছে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে গেলে এই মেঘনাথ যুদ্ধে যাবে। তো যুদ্ধে গেলে মেঘনাথ অনেক বড় বীর, সে একদম দেবতাদের পর্যন্ত, দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত সে যুদ্ধে পিটাইছে, হারাইছে। তো এদের সিস্টেম হচ্ছে, এদের প্রাসাদের গোপন একটা জায়গা আছে না, ওই জায়গার নাম নিকুম্বিলা, একটা যজ্ঞাগার বা পূজার জায়গা। সেখানে গিয়ে তারা পূজা করে, পূজা টুজা করে তারপরে হলো যুদ্ধে যায়। তো ওই জায়গায় পূজা টুজা করে যখন বের হচ্ছিল তখন দেখলো দরজার সামনে লক্ষণ দাঁড়ানো। মেঘনাথ বলল, আমার বাড়ির গোপন জায়গা লক্ষণের চিনবার কথা না, সেখানে কি করে আসলো অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে? তখন দেখে তার পাশে দাঁড়ানো
কারণও নিজের আপন চাচা বিভীষণ। তখন মেঘনাদ বুদ্ধিমান ছেলে, সে বুঝতে দেরি করে নাই যে মেঘনাদ এখানে একা আসতে পারে নাই, তার আসতে পারার কথাও না, নিশ্চয়ই আমার চাচা এর সাথে জড়িত। তখন চাচা এসে ধিক্কার দেওয়া শুরু করছে, চাচা আমি বুঝে গেছি এতক্ষণে মেঘনাদ এখানে কি করে আসা পৌঁছাইছে, এই কাজটা যিনি করেছে সেটা তুমি নিয়ে আসছো। তুমি আমার চাচা, আমি তোমার ভাতিজা, আমাকে মারার জন্য তুমি পক্ষ তো ত্যাগ করছো, আমাকে মারার জন্য গোপন জায়গায় লক্ষণকে নিয়ে এসে হাজির করাইছো, তোমার লজ্জা করলো না? তুমি না আমার চাচা, তুমি না রাবণের ভাই, তুমি না বিভীষণ, তুমি না হচ্ছে কুম্ভকর্ণের ভাই, তুমি না নিকষার সন্তান, তুমি না আমাদের লিডার হওয়ার কথা? বিভিন্ন ভাবে তাকে অপমান করবে। তো এখানে কথাবার্তা শুরু হয়েছে কার কার মাঝে? বিভীষণের মাঝে আর মেঘনাদের মাঝে। মেঘনাদ বলবে, বিভীষণ শুনবে, তারপরে বিভীষণ আবার উত্তর দিবে, তারপরে মেঘনাদ আবার শুনবে। কবিতার দিকে তাকাও, কি দিয়ে শুরু হয়েছে? এটা ইনভার্টেড কমা, খেয়াল করো। ইয়েস, ইনভার্টেড কমা। সুতরাং এখানে কথোপকথন, দুজনের মাঝে কথা হচ্ছে। আমরা দেখি কি কি কথা হচ্ছে, মনোযোগ দাও। আমি সব অ্যানোটেট করে করে সুন্দর করে লিখে দেবো, তোমার জন্য বুঝতে কোনো সমস্যা না হয়। আজকের পরে কবিতা তোমার আর কোনোদিন কারো কাছে পড়া লাগবে না। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অরিন্দম দুঃখ পায়া কইতাছে, বিষাদে মানে দুঃখে। এতক্ষণে জানিনু কেমন আসি লক্ষণ পশিল লক্ষ্যপুরে, আমি বুঝতে পারছি লক্ষণ কিভাবে পৌঁছাইছে। পশিল শব্দের অর্থ হচ্ছে পৌঁছেছে। লক্ষণ কিভাবে এই রক্ষপুরে আইসা পৌঁছেছে আমি সেটা বুঝতে পারছি। রক্ষপুর মানে রাক্ষসদের পুর, রাক্ষসদের নগর শাব্দিক অর্থ। আর এখানে বুঝাইছে কি? নিকুম্বিলা যজ্ঞাগার, মানে প্রাসাদের ভিতরে। এক কথা লিখে দেই, প্রাসাদের ভিতরে কিভাবে আয়সা লক্ষণ পৌঁছাইছে। চাচা আমি এটা বুঝে গেছি, আমার আর বুঝতে বাকি নাই। হাই তা তো উচিত কৃতব্য কাজ। ভাইয়া তা তো কথার মূল শব্দ হচ্ছে, অর্থ হচ্ছে বাবা। এখানে চাচাকে বাবার মতো সম্মান দিয়ে বলা হয়েছে। হাই তা তো উচিত কৃতব্য কাজ, তোমার এই কাজটা করা কি উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, নিকষা উনি হচ্ছেন তোমার মা। সহোদর রক্ষ শ্রেষ্ঠ, সহোদর মানে ভাই, রক্ষ শ্রেষ্ঠ মানে রক্ষ বংশের মধ্যে শ্রেষ্ঠ। এখানে বোঝানো হয়েছে রাবণকে। তোমার ভাই রাবণ না রক্ষ বংশের শ্রেষ্ঠ। শুলি শম্ভুনিব কুম্ভকর্ণ, তোমার আরেক ভাই কুম্ভকর্ণ। শুলি শম্ভুনিব মানে হচ্ছে মহাদেবের মতো। এখন হিন্দু ধর্ম অনুযায়ী মহাদেবের হাতে একটা ত্রিশূল থাকে। ত্রিশূল তো চিনো, এরকম একটা অস্ত্র, তার মাথায় এটা লাগানো থাকে, এরকম 3 মাথাওয়ালা ত্রিশূল। এই শুলি শম্ভুনিব মানে শুল পানি মহাদেব। শুল থাকে যার পানিতে, পানি মানে হাত। তো তোমার এক ভাই হচ্ছে সহোদর, সে রক্ষ শ্রেষ্ঠ, রক্ষ বংশের শ্রেষ্ঠ। তোমার আরেক ভাই হচ্ছে মহাদেবের মতো কুম্ভকর্ণ। আরেক তোমার ভাতিজা হচ্ছে ভাতৃপুত্র বাসব বিজয়ী। বাসব শব্দের অর্থ হচ্ছে ইন্দ্র, আমি ইন্দ্রের উপরে বিজয়ী। এখানে বাসব বিজয়ী বলতে মেঘনাদ নিজেকেই বুঝাইছে। একটা কথা বলি তাহলে সহজে বুঝতে পারবা। আমরা অনেক সময় বলি না কোনো অপরাধীকে যে তোর চাচা, তোর বাপ সবাই তো ভালো মানুষ, তোর দাদা ছিল হাজি, আর তোর বাপ 3 বারের চেয়ারম্যান, তুই কিনা ছাগল চুরি করে ধরা পড়ছস, তোর লজ্জা করে না? কথাটা অনেকটা এরকম। ভাতিজা বলতেছে চাচাকে, তোমার মা হচ্ছে নিকষা, এত সম্মানিত মানুষ, এত বড় মহিলা। তোমার এক ভাই হচ্ছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ, রক্ষ বংশের মধ্যে শ্রেষ্ঠ। তোমার আরেক ভাই মহাদেবের মতো কুম্ভকর্ণ। আর তোমার ভাতিজা আমি বাসব বিজয়ী মেঘনাদ। আর তুমি আকামটা করলা, তুমি নিজের ভাতিজাকে মারার জন্য লক্ষণকে নিয়ে আসছো এখানে। নিজ গৃহপদ তা তো দেখাও তস্করে, নিজের বাড়ি ঘর এগুলো তা তো তুমি তস্করকে দেখাও। তস্কর মানে হচ্ছে চোর। নিজের বাড়ি কেউ চোরকে চেনায়? চেনায় না, তুমি চিনাইছো। চন্ডালে বসাও আনি রাজার আলয়ে, চন্ডাল শব্দের অর্থ হচ্ছে চামার, তোমরা চামার তো চিনো, মুচি। বলছে চন্ডালে বসাও আনি রাজার আলয়ে, চামারকে নিয়ে এসে রাজার বাড়িতে তুলছো। খেয়াল করছো এখানে কি বলছে? এখানে রাম লক্ষণকে মেঘনাদ একবার বলছে চোর, আরেকবার বলছে চামার। বলছে নিজ গৃহপদ তা তো দেখাও তস্করে, চোররে দেখাইছো নিজের বাড়ি, আর চামার রাইনা রাজার বাড়িতে বসাইছো তুমি। কিন্তু নাহি গঞ্জি তোমা, এই গঞ্জি মানে হচ্ছে গালাগাল দেওয়া মূলত। এখানে এটা অর্থরা দিছে দোষারোপ করা। বলছেন কিন্তু নাহি গঞ্জি তোমা। দেখো মেঘনাদ যাতে মাতাল তালে ঠিক, চাচাকে অনেক কিছু বলতেছে, তারপরে আবার বলতেছে কিন্তু নাহি গঞ্জি তোমা। চাচা তোমারে গঞ্জনা দেই না, দোষারোপ করি না কেন? গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি আমার মুরব্বী, আমার বাপের মতো। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, দরজা ছাড়ো আমি অস্ত্রাগারে যাব। পাঠাইবো রামানুজে সমন ভবনে। এই রামানুজ মানে রামের অনুজ, অনুজ মানে ছোট ভাই মানে লক্ষণ। আর সমন ভবন কথার অর্থ হচ্ছে জমের বাড়ি। আজকে আমি লক্ষণে পিড়াইয়া জমের বাড়ি পাঠামু, ওরে আমি সানডে মানডে ক্লোজ করে দিমু। ও আমারে চিনে না, ফইননি, ওরে আমি কইতে আলবাম। কথা বুঝতে পারছো?
এই কথাটা বলছে, ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, দরজা ছাড়ো চাচা, আমি অস্ত্রাগারে যাব। আমি আজকে এই রামের অনুজ, রামের ছোট ভাই, ওকে ধরে মাইরা সমন ভবনে পাঠাবো। সমন ভবন মানে হচ্ছে জমের বাড়ি, কথা বুঝতে পারছো? আমি ওরে মাইরা একদম জমের বাড়ি পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। ভাইয়া লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। এখানে লঙ্কার কলঙ্ক কেন বলা হয়েছে একটু খেয়াল করো, একটু মনোযোগ দিবা। কিন্তু এই রাবণরা, তারপরে মেঘনাদরা এতটাই অহংকারী ছিল, হ্যাঁ, এরা প্রশ্নটা মানে এদের কাছে যে লঙ্কাকে কেউ আক্রমণ করতে পারে, এটা কি সম্ভব? তাদের চিন্তায় লঙ্কাকে কেউ আক্রমণ করার দুঃসাহস দেখাইতেই পারে না, অথচ সেই লঙ্কা আক্রমণ করে বসছে হলো রাম। এখন এটা তাদের কাছে প্রেস্টিজের ইস্যু, যে লঙ্কা আক্রমণ করছে রাম, এটা আমাদের সম্মানে লাগছে, এটা লঙ্কার জন্য কলঙ্ক। এই কলঙ্ক আজ ভঞ্জিব হবে। ভঞ্জিব মানে দূর করব, আহব শব্দের অর্থ যুদ্ধ। তো ভঞ্জিব হবে মানে কি? ভঞ্জিব হবে মানে যুদ্ধ দ্বারা দূর করব। অর্থাৎ মেঘনাদ বলতেছে আমার এই লঙ্কাকে আক্রমণ করে লঙ্কার সম্মানে হাত দিছে, আমি এই লঙ্কার কলঙ্ক আজকে যুদ্ধের দ্বারা দূর করবো। দরজা ছাড়ো, আমার মাথায় রক্ত উঠে গেছে, আমি লক্ষণকে দেখে নিব। এতক্ষণ এই কথাগুলো বলছে মেঘনাদ। বলার পরে এবার উত্তরিলা বিভীষণ। বিভীষণ এবার উত্তর দিচ্ছে। এতক্ষণ ভাতিজা কইছে, চাচা শুনছে, এখন চাচা বলবে, ভাতিজা শুনবে। চাচারে কইছে না ছাড়ো দ্বার, দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে। এবার চাচা কয়, কয় বৃথায় সাধনা ধীমান। বলছে এই বুদ্ধিমান বালক। ধীমান মানে কি? ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান। বলছে এই বুদ্ধিমান বালক, তুই যে কইতাছস দরজা ছাড়া দিমু, তুই অস্ত্রাগারে যাবি, তুই লক্ষণ রে বানাইবি, বৃথায় সাধনা। বৃথা বাবা, আমি দরজা ছাড়বো না। কেন দরজা কেন ছাড়বে না? বলছে রাঘব দাস আমি। রাঘব মানে রাম, রঘুবংশের ছেলে রাম, এই জন্য তার নাম রাঘব। বলছে রাঘব দাস আমি, আমি রাঘবের দাস। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিত অনুরোধ। বলছে আমি রামকে মনে করি ভগবান, আমি ভগবানের পক্ষে গেছি ধর্মের কাজ করার জন্য, আর তোরে আসছি এখানে বানানি দিমু, আর তুই কইতাছস দরজা ছেড়ে দিলে তুই অস্ত্রাগারে যাবি, আইসা লক্ষণকে সাইজ করবি। আমি তো রাঘবের দাস, রাঘবের দাস হয়ে আমি তার বিপক্ষে কাজ করতে পারবো না, তোমার অনুরোধ রক্ষা করার জন্য এটা সম্ভব না। এই কথা শোনার পরে কোনো ভাতিজার মাথা ঠিক থাকার কথা। নিজের চাচা বিশ্বাসঘাতকতা করে আসছে, দরজা আটকাইছে, আরেকবার লয়ে ভাতিজারে মারবো। ভাতিজা কইছে তুমি খারাপ কাজ করছো, বুঝাইছে, তো এখন দরজাটা ছেড়ে দাও, আমি দেখি। এরপরে আবার চাচা কয় আমি দরজা ছাড়বো না, তারপরে আবার কয় আমি যার পক্ষে গেছি সে আমার ভগবান। অর্থাৎ ভাই ভাতিজা আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে রামের পক্ষে গিয়ে রামকে বলতেছে ভগবান, আর বলতেছে আমি তার পক্ষ ত্যাগ করতে পারবো না বাবা। এখন ভাতিজার মাথা গেছে নষ্ট হয়ে। ভাতিজা বলতেছে উত্তরিলা কাতরে রাবণী। রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে, মানে হচ্ছে মেঘনাদ। এই উত্তরিলা মানে উত্তর দিল, কাতরে মানে দুঃখ করে, কষ্ট পাইছে। কষ্ট পাইয়া মেঘনাদ কি কয় দেখ, বলে হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। রাঘবের দাস তুমি, কেমন ও মুখে আনিলে এ কথা, তা তো কহতা দাসেরে। বলছে তোমার কথা শুনে আমার মনে চাচ্ছে আমি মরে যাই, তুমি রাঘবের দাস। দেখো নিজের চাচা যদি ভাতিজারে কয় যে বিশ্বাসঘাতকতা করে যার পক্ষে গেছে, পক্ষে খালি যায় না, ওই বেটার দাস, তখন ভাতিজার মাথা ঠিক থাকে? রাঘবের দাস তুমি, কেমন ও মুখে আনিলে এ কথা, এই কথা তুমি কিভাবে বলছো, তা তো কহতা দাসেরে, তুমি আমাকে এটা বুঝাও, আমি তোমার দাস। এই দাস বলতে মেঘনাদ নিজেকে বুঝাইছে, আমি তোমার দাস, আমি তোমার ছেলের মতো, আমি তোমার গোলাম, তোমার যে কোনো কাজ করব, তুমি আমাকে বুঝাও, তুমি রাঘবের দাস এটা তুমি কেমনে বলছো। বলে মেঘনাদ এখানে তিনটে উপমা দিবে। ভাইয়া এত সুন্দর কথাগুলো, কথাগুলো কিরকম বলছে। প্রথম উপমায় মেঘনাদ বলতেছে, আমার কথা শুনো, একটু মনোযোগ দাও। বলছে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করছে আকাশের কপালে, টিপের মতো করে। চাঁদ আকাশের কপালে থাকবে, নিচের মানুষকে আলো দিবে, চাঁদ উপরে থাকবে, এটাই স্বাভাবিক। সেই চাঁদ কি কোনোদিনও ধুলায় নামা গড়াগড়ি দেয়? দেয় না। চাঁদ নিজের সম্মান নিজে রাখে, ধুলায় নামে না। তুমি আকাশের চাঁদের মতো উপরে না থেকে নিচে নামছো, ধুলাই গড়াগড়ি দিচ্ছ রাম লক্ষণের সাথে হাত মিলায়া। নাম্বার 1। নাম্বার 2 বলছে যে রাজহাঁসটা সুন্দর পরিষ্কার পানির পদ্ম বাগানে খেলে, পদ্ম ফুলে পরিষ্কার বাগানে যে রাজহাঁসটা খেলা করে, ওই রাজহাঁস কোনোদিন ওই পরিষ্কার জল আর পদ্ম বাগান ছাইরা কাদা পানিতে যায়? শৈবালে যায়? যায় না। কিন্তু তুমি সেটাই করছো, তুমি হচ্ছে পরিষ্কার পদ্ম ফুলের বাগান ছাইরা কাদা পানিতে গেছো। নাম্বার 3 বলছে শিয়ালের সাথে কি কোনোদিন সিংহের বন্ধুত্ব হয়?
সিংহ হচ্ছে পশুদের মধ্যে রাজা, সে শিয়ালকে টাইমই দিবে না, এটাই তো স্বাভাবিক। সে বন্ধুত্ব করবে না শিয়ালের সাথে। অথচ তুমি হলা সিংহ, আর রাম লক্ষণ হলো শিয়াল, তুমি যে তার সাথে হাত মিলাইছো, তুমি তোমার সম্মান রাখোনি। এবার দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থাপিলা মানে স্থাপন করলো, বিধু শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ, বিধুরে বিধি শব্দের সমার্থক শব্দ হচ্ছে স্রষ্টা। কথা বুঝতে পারছো? বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থানু শব্দের অর্থ হচ্ছে আকাশ, আর ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। বলছে সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চল আকাশের কপালে স্থাপন করেছে। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি, ভূতল মানে তো মাটি, আবার শশী মানেও হচ্ছে চাঁদ। বলছে সেই চাঁদকে মাটিতে পইরা গড়াগড়ি দেয়, হ্যাঁ রক্ষরথী। কি বলে, পরে কি শশী যান ভূতলে গড়াগড়ি ধুলায়, বলছে ধুলার মধ্যে কি চাঁদ নামে? হ্যাঁ রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। রক্ষরথী মানে হচ্ছে রথের চালক। রথ হচ্ছে যুদ্ধ করার একটা বাহন, এটা গাড়ির মতো, এটাকে ঘোড়া দিয়ে টাইনা নিয়ে যায় আর কি। তো রথ যিনি চালান উনি কি লিডার না? লিডার অর্থে। এখানে হ্যাঁ রক্ষরথী দিয়ে বুঝাইছে, নেতা অর্থে বলছে, রথের চালক বা নেতা অর্থে মেঘনাদ চাচাকে বলছে। হ্যাঁ রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, কত উচ্চ বংশ তোমার জন্ম, তুমি সেটা কি করে ভুলে গেলে? কে বাসে অধম রাম, অধম রাম এটা আবার কে? তারপরে বলছে স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর মানে হচ্ছে পুকুর, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। কেলি মানে হচ্ছে খেলা করে। বলছে যে রাজহাঁস স্বচ্ছ পানির মধ্যে পঙ্কজ কাননে খেলে। ভাইরে পঙ্কজ কানন শব্দের অর্থ হচ্ছে পদ্ম বাগান। তো যে রাজহাঁস পদ্ম বাগানে পরিষ্কার পানিতে খেলে, যাই কি সে কভু প্রভু। চাচাকে বলতেছে পঙ্কিল সলিলে, পঙ্কিল মানে কাদাযুক্ত, সলিল মানে হচ্ছে পানি। এই পঙ্কিল সলিল কথার অর্থ হচ্ছে কর্দমাক্ত পানি। পঙ্কিল আচ্ছা সলিল ভাই, মানে হচ্ছে কর্দমাক্ত পানি। হ্যাঁ ভাই নামাজের জন্য ওদেরকে একটু ব্রেক দিন 10 মিনিট। হ্যাঁ ভাইয়া, তাহলে তোমাদেরকে ভাইয়া একটু ব্রেক এখনই দিয়ে দিচ্ছি। আমি দিতাম, ব্রেকের কথা বলতাম। ওকে ফাইন, আমার ঘড়িতে এখন 7টা 2 বাজে, আমরা 7টা 12-তে আবার কথা বলছি। ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ব্রেক থাকবে, হ্যাঁ? তারপরে কথা বলছি আবার। ওকে ভাইয়া।
আমরা শুরু করি না? তোমরা আছো তো সবাই বাচ্চারা? চ্যাটে একটু ওয়াই 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 বলো তো। সবাই আছো? আচ্ছা শুরু করি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। খেয়াল করো, আমরা বলছিলাম যে যে রাজহাঁস স্বচ্ছ পানিতে খেলে সে কখনোই পঙ্কিল সলিল কর্দমাক্ত পানির মধ্যে কখনোই সে খেলতে যায় না। অথচ তুমি সেখানে গিয়েছো, এটাই বলছে, যায় কে সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের দাম। এই শৈবাল দলের ধাম শব্দের অর্থ হচ্ছে যেখানে শৈবালদের বাড়ি। ধাম মানে প্রকৃত অর্থ হচ্ছে বাড়ি, জায়গা। তো শৈবালের মধ্যে সেই রাজহাঁস কখনো খেলতে যায় না। মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র শব্দের অর্থ হচ্ছে পশুদের মধ্যে যে সেরা, আর কেশরী মানে হচ্ছে সিংহ। বলছে বনের রাজা পশুরাজ সিংহ কবে হে বীর কেশরী। এই বীর কেশরী মানে হচ্ছে তুমি আমাদের মধ্যে সেরা, সুতরাং এখানে বলা হচ্ছে বিভীষণকে। তুমি বলো কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে। শ্রীগাল মানে শিয়াল, পশুরাজ সিংহ কখন শিয়ালকে মিত্র ভাবে ডাকে, কথা বলে? বলে না। অজ্ঞ দাস বিজ্ঞ তুমি, আমি তো কিছুই জানি না, তুমি সবকিছু জানো। অবিদিত নয় কিছু তোমার চরণে। অবিদিত শব্দের অর্থ হচ্ছে অজানা। মেঘনাদ বলতেছে আমি তো ছোট মানুষ, আমি কিচ্ছু জানি না, তুমি তো সবকিছু জানো, তোমার কাছে তো কোনো কিছু অজানা নাই, বলো কখন এটা সম্ভব হয়? ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নহিলা অস্ত্রহীন যুধে কিসে সম্বুধে সংগ্রামে। ক্ষুদ্রমতি নর, নর মানে মানুষ, সুর শব্দের অর্থ বীর। খেয়াল করো, লক্ষণ এখানে আয়সা যখন বলছে বিভীষ কি বলে মেঘনাদকে যে আসো তোমার সাথে আমার যুদ্ধ হবে, মেঘনাদ বলতেছে এইটা কি করে সম্ভব? তুমি হচ্ছ সশস্ত্র, আমি হচ্ছি নিরস্ত্র। একজন নিরস্ত্র মানুষের সাথে সশস্ত্র মানুষের কখনোই যুদ্ধ হয় না। এই লক্ষণ সে ক্ষুদ্রমতি, তার মন ছোট, সে ছোট লোক। যদি ছোট লোক না হইতো সে আমাকে এসে যুদ্ধের কথা বলতো না। এটা তো সিস্টেম না। সে অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমি নিরস্ত্র। সে এসে আমারে বলতেছে আসো খেলবো, খেলা হবে। তো খেলা কেমনে হয়? দুজনে না সমান সমান হইলে না খেলা হয়? শুনি না কি বলে এই লঙ্কার মধ্যে এমন কোন শিশু নাই এই কথা শুনে হাসবে না যে একজন সশস্ত্র মানুষ নিরস্ত্র মানুষকে যুদ্ধ করার প্রস্তাব দেয়। বলছে ক্ষুদ্রমতি নর লক্ষণ, এ সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যুদ্ধে কিসি সম্বুদে সংগ্রামে। অস্ত্রহীন আমি, আমার এসে যুদ্ধ করার জন্য, সংগ্রাম করার জন্য সে কি করে বলে এটা? কহ মহারথী, কি মহারথী পতা? মহারথী মানে মহাবীর। তুমি বলো এটা কি বীরদের সিস্টেম? এটা কি যুদ্ধের নিয়ম? নাহি শিশু লঙ্কা পরে শুনি না হাসিবে এ কথা। লঙ্কায় এমন কোন শিশু নাই যে এই কথা শুনে হাসবে না। একজন সশস্ত্র মানুষ একজন নিরস্ত্র মানুষকে এসে যুদ্ধ করার প্রস্তাব দেয়। লঙ্কায় এমন কোন শিশু নাই এই কথা শুনে হাসবে না। ছাড়ো হ পথ, রাস্তা ছাড়ো, আসিব ফিরে এখনই, এখনই আবার ফিরে আসব। দেখিব কোন দেব বলে, বলছে আমি এখন এসে ফিরে দেখব কোন দেবতার বলে আমাকে সে যুদ্ধ করার প্রস্তাব দেয়। কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। লক্ষণের মায়ের নাম সৌমিত্রী। ওই সৌমিত্রীর সন্তানের মাথার মধ্যে এরকম কুমতি কুবুদ্ধি কেমনে হইল? সে আমাকে যুদ্ধ করার প্রস্তাব দেয়। তুমি জানো না দেবতাদের সাথে যুদ্ধে, নরদের সাথে যুদ্ধে, দৈত্যদের সাথে যুদ্ধে আমি কি মাইরটা মারছি? কোন যুদ্ধে আমি উইন করি নাই? প্রত্যেক যুদ্ধে আমি উইন করেছি। আমি যেখানেই গেছি সেখানে উইন করেছি, সব কটার মায়েরা তামা করে ফেলাইছি। আর এই লক্ষণ এত মানুষ, এত আমার কাছে বাদাম, দুইটা চাপ দেবো শেষ হয়ে যাবে। এরে দেখে তোমার ডরানোর কিছু নাই, ওরে খায়ালামো, কোনো আওয়াজ নাই। কথা বুঝছো? বলছে দেবদৈত্য নররণে, দেবতা দৈত্য যুদ্ধের মধ্যে সচক্ষে দেখেছো রক্ষ শ্রেষ্ঠ। তুমি নিজে দেখেছো পরাক্রম দাসের আমার কি শক্তি। বলছে দেবতাদের সাথে, নরদের সাথে, দৈত্যদের সাথে যুদ্ধের মধ্যে তুমি দেখো নাই আমার শক্তি? কি দেখি ডরিবে দাস কেন দুর্বল মানবে। এই দুর্বল মানুষ দেখা, 3 পয়সার অপুষ্টির শিকার লক্ষণ দেখা আমি কি দেখে ওরে দেখে ভয় পাবো? আমি ওকে ভয় পাওয়ার আমার কোনো কারণ নেই। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্বি। প্রগলভে মানে হচ্ছে চুপি চুপি, আমরা অনেক সময় পা টেপে টেপে হাঁটি না, ওটা প্রগলভে। বলছে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্বি। পশিল মানে পৌঁছাইলো, দম্বি মানে যে তার দম্ভ আছে, অহংকার আছে। সে এসে আমাকে যুদ্ধ করার প্রস্তাব দেয়, কত বড় সাহস! আজ্ঞা করো দাসে শাস্তি নরাদমে, তুমি আমাকে একবার আদেশ করো, আমি ওকে শাস্তি দিই। আমাকে খালি একবার বলো ভাতিজা ওরে বানানি দে, দেখবা ওরে কেমনে মাইরা কিমা বানায় ফেলি। তব জন্ম পরে তাত পদার্পণ করে বন্যবাসী, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। একটা চমৎকার কথা বলছে এখানে।
মেঘনাদ বলতেছে যে তোমার জন্মপুরে, তোমার জন্মস্থান ভিটার মধ্যে বনবাসী মানুষ জঙ্গলিরা ঢুকে পড়ছে আমাদের এই সুন্দর শহরের মধ্যে। এটা অনেকটা একটা পদ্ম বাগানের মধ্যে দৈত্য ঢুকে তছনছ করার মতো। এটা অনেকটা পদ্ম ফুলের মাঝে কীট পতঙ্গ পোকা থাকার মতো। রাম লক্ষণের লঙ্কায় ঢুকে পড়াকে মেঘনাদ তুলনা করেছে পদ্ম বাগানের দৈত্য ঢুকে পড়া কিংবা পদ্ম ফুলের ভিতরে পোকা থাকার সাথে। বলছে তোমার জন্মপুরে, তোমার জন্মস্থানে তাতো পদার্পণ করে বনবাসী, মানে বনবাসীরা জঙ্গলিরা। হে বিধাত, এবার আবার স্রষ্টাকে বলতেছে নন্দন কারণ, নন্দন মানে সুন্দর, নন্দন কারণে ভ্রমে দুরাচার দৈত্য, ভ্রমে মানে ভ্রমণ করে, এই দুরাচার দৈত্য প্রফুল্ল কমলে কীটবাস, প্রফুল্ল মানে সুন্দর, কমল মানে পদ্ম ফুল, এই প্রফুল্ল কমলের মধ্যে কীটবাস মানে পোকার বসবাস। কহতাতো সহিব কেমনে হেন অপমান আমি ভ্রাতৃপুত্র তব, তোমার ভাতিজা হয়ে এই অপমান আমি কি করে সহ্য করি। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে, তুমি তো আমাদের মধ্যে রক্ষমণি, তুমি তো আমাদের নেতা, তুমি কি করে সহ্য করছো। তোমার ভাতিজা হয়ে যদি আমি সহ্য করতে না পারি, তোমার তো সহ্য হওয়ার কথা না কাকা। এখন বলো, এই কথা বললে কোনো চাচা আছে যে অপমানিত হবে না? যে কথাগুলো বলছে মেঘনাদ, যে তুমি আমি আমি যদি সহ্য করতে না পারি, তোমার ভাতিজা হয়ে যে এখানে এই জঙ্গলিরা ঢুকে পড়ছে, ঢুকে আমাদেরকে তছনছ করে দিচ্ছে, আমাদের সুন্দর শহরকে নষ্ট করতেছে এরা, আমি তোমার ভাতিজা হয়ে সহ্য করতে পারছি না, আমি ছোট মানুষ, তুমি কি করে সহ্য করছো বলো। এই কথা বলার পরে বিভীষণ কিছুটা লজ্জা পায়া গেছে। বিভীষণ লজ্জা পায়া তারপরে দেখো কি বলে, এই যে সাপকে যখন তোমার হচ্ছে সাপুরেরা মন্ত্র দেয়, মন্ত্র দিয়ে যখন তার সাপকে চুপ করায় রাখে, মন্ত্র বলে যেরকম করে তোমার হচ্ছে সাপ যেরকম করে মাথা তুলে না মন্ত্রের কারণে, ওরকম করে বিভীষণ মাথা নামায় রাখছে, সে মাথা তুলে না। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মহামন্ত্র দিয়ে যেমন নম্র মানে হচ্ছে নিচু, শির মানে মাথা, এই ফণি মানে হচ্ছে সাপ। মলিন বদন লাজে, একবার লজ্জা পায়া, মলিন বদন মানে চেহারা, লজ্জায় একদম মলিন হয়ে গেছে চেহারা। উত্তর ইলা রথি, রথি মানে কে? বিভীষণ। তারপরে রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, লক্ষ্মী মানে রক্ষ করে, রাবণ আত্মজে। বলছে একদম মাথা নোয়ানো সাপের মতো, অনেকটা লজ্জা পেয়ে চেহারা টেহারা নীল হয়ে এই রথি বা বিভীষণ যে রাবণের ছোট ভাই, সে রাবণের আত্মজ বা ছেলেকে লক্ষ্য করে উত্তর দিচ্ছে। আত্মজ শব্দের অর্থ হচ্ছে ছেলে। বলছে লক্ষ্মী রাবণ আত্মজে, রাবণের ছেলেকে লক্ষ্য করে রাবণের ভাই বলতেছে। অর্থাৎ এবার বিভীষণ বলে কি বলে দেখো, বিভীষণ সুর কিছুটা নরম করে ফেলবে। বিভীষণ বলছে নহি দোষী আমি বৎস, বৃতা ভর্ৎস মোরে। বলছে বৎস মানে হচ্ছে ছেলে, বলছে ভাতিজারে, ছেলে রে, বাবারে শোন, আমার কোনো দোষ নাই। বৃতা ভর্ৎস মোরে, ভর্ৎসনা মানে ভর্ৎস মানে হচ্ছে দোষ দেওয়া, তুমি আমাকে দোষ দিচ্ছ, হুদাই গালাগাল দিচ্ছ, আমাকে দোষারোপ করতেছো এমনি এমনি, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার বাবার। মানে বিভীষণ তার ভাইকে দোষ দিয়ে দিছে। বলছে নহি দোষী আমি বৎস, বৃথা ভর্ৎস মোরে তুমি, নিজ কর্ম দোষে হায় মজাইলা এক কনক লঙ্কা রাজা মজিলা আপনি। নিজের কাজের কারণে এই লঙ্কাকে বড় বিপদে ফেলেছে তোমার বাবা। কনক লঙ্কা রাজা, কনক মানে স্বর্ণ দিয়ে বাঁধানো, মানে বিভীষণ বলতেছে কি দরকার ছিল রাবণের স্ত্রীকে অপহরণ করে আনার, সরি 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 রামের বউকে, সীতাকে কিডন্যাপ করার কি দরকার ছিল? তোমার বাবা কেন কিডন্যাপ করলো? আর দেবতারা পাপ পছন্দ করে না, তোমার বাপ পাপে পাপে লঙ্কাকে ডুবাইয়ে ফেলেছে, সুতরাং তার মাসুল তো তাকে দিতেই হবে। তোমার বাপ পাপী, তোমার বাপ খারাপ কাজ করেছে, সুতরাং তার মাসুল তাকে দিতে হবে। আমাকে দোষ দিয়ে লাভ নাই, আমি দরিদ্র স্বাভাবিক মানুষ, আমি একজন হচ্ছে নিরীহ মানুষ, আমি হচ্ছে, সে বলতেছে যে সে হচ্ছে রামকে ভগবান মনে করে, সুতরাং আমি ধার্মিক মানুষ। তোমার বাবা যত নষ্টের গোড়া, সুতরাং সে দোষের মধ্যে পড়ছে। বলছে তুমি নিজ কর্ম দোষে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলছে নিজেও বিপদে পড়ছে আর একদম পুরা লঙ্কাকেও বিপদে ফেলাইছে। কথা বুঝতে পারছো কি? আচ্ছা, অনেকে বলতেছো মীর জাফর, হ্যাঁ 1757-তে আমাদের এখানে যেটা ঘটছিল, যে এটা অনেকটা ওই রকমের কাহিনী হয়েছে। কনক শব্দের অর্থ স্বর্ণ, কনক, লঙ্কাকে বলা হয়তো একদম স্বর্ণ নগরী, মানে খুব সুন্দর করে সাজানো ছিল, তো এই জন্য বলা হয়তো স্বর্ণ নগরী, বুঝছো? বলছে কনক লঙ্কাকে বিপদে ফেলেছে তোমার বাপ। বিরত সতত পাবে দেবকুল, দেবতারা সবসময় পাপ থেকে বিরত, এবে আর এইদিকে পাপপূর্ণ লঙ্কাপুরী।
দেবতারা পাপ পছন্দই করে না। আর এইদিকে তোমার বাবা লঙ্কাকে পাপে পরিপূর্ণ করে ফেলেছে। প্রলয়ে যেমতি বসুধা, একবারে কিয়ামত হয়ে গেলে, প্রলয় হয়ে গেলে যেভাবে বসুধা বা পৃথিবী ধ্বংস হয়ে যায়, ডুবিছে লঙ্কায় কাল সলিলে, এরকম একটা দুঃসহ পানির মধ্যে যেন ডুবে যাচ্ছে, কাল সলিলের মধ্যে ডুবে যাচ্ছে হলো আজকের এই লঙ্কা। বুঝতে পারছো? পৃথিবীতে প্রলয় হয়ে গেলে পৃথিবী যেরকম করে নষ্ট হয়ে যাবে, আজকে লঙ্কা এরকম কাল শরীরে ডুবে শেষ হয়ে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, রাঘব মানে হচ্ছে রাম, বলছে রাঘবের পায়ের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, তোর জন্য আমি ওখানে চলে গেছি। পরদোষে কে চাহে মজিতে, আরেকজনের দোষে কে মস্তে চায়। দেখো কি কত বড় টেকনিক্যাল কথা বলছে। বলছে তোর বাপ দোষ করছে, তোর বাপ ভোগ করবে, তার দোষে আমি মস্তে চাইবো না। তো একজন মার্ডার করলে আরেকজনকে জেল খাটে? আচ্ছা, এই কথা শোনার পরে নিজের বাপের দোষ দিচ্ছে, তখন তো গেছিল। এখন মেঘনাথের বাপের নিজের সামনে হচ্ছে অপমান করছে বিভীষণ, এখন মেঘনাথ কি সেটা মানবে? মানবে না। এবার রুশিলা বাসব ত্রাস, রুশিলা মানে হচ্ছে রাগ করলো, হুঙ্কার দিল। রুশ মানে কি? রাগ করে না, রাগ করলো মানে রুশিলা। বাসব ত্রাস, বাসবের ত্রাস, বাসব যেহেতু ইন্দ্র, সে ইন্দ্রকে পরাজিত করেছিল, এই জন্য তার নাম বাসব ত্রাস। কেমন ভাবে চিৎকার দিছে? গম্ভীরে যেমতি, একদম নিশ্চুপ আকাশে যেরকম নিশীথে রাতের বেলা অম্বরে আকাশে মন্দ্রে চিৎকার করে গর্জন করে, জিমতেন্দ্র কপি মেঘে মেঘে যেরকম, জিমতেন্দ্র মানে মেঘ, রাতের বেলা নিশ্চুপ আকাশের মধ্যে হঠাৎ করে দ্রুম করে যেমন মেঘে মেঘে গর্জন দিলে যেরকম আওয়াজ হয়, ওরকম চিৎকার দিয়ে উঠছে মেঘনাদ। চিৎকার দিয়ে সে বলতেছে, কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র মানে বীরদের মধ্যে ইন্দ্র, বলি মানে যার গায়ে বল আছে, শক্তিশালী। মেঘনাদ চিৎকার দিয়ে বলে, ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহ দাসে শুনি। মানে এবার নিজের ফাঁদে নিজেকে আটকায় দিবে মেঘনাদ। কাকে? বিভীষণকে। বিভীষণ বলছেন আমি ধার্মিক, তোর বাপ অধার্মিক, তোর বাপ পাপী, আমি পাপী না, আমি ধর্ম মানি, সুতরাং তোর বাপে বিপদে পড়ছে, আমার এখানে কিছু করার নাই। এবার মেঘনাদ বলতেছে, তুমি যে ধর্ম দেখাও, তুমি যে তো শাস্ত্র শাস্ত্র বলো, কোন ধর্মে আছে আপনজন ত্যাগ করার কথা? তুমি যে তো ধর্ম বিশেষজ্ঞ হয়েছো, বলো। তুমি যে শাস্ত্র বিশেষজ্ঞ হয়েছো, বলো কোন শাস্ত্রে আছে আপনজন ত্যাগ করার কথা? সব শাস্ত্রই তো বলে যদি আপনজনের কোনো গুণাগুণ নাও থাকে তবু সে ভালো, তার পক্ষে থাকো, যে পর সে সব সময় পর। তুমি জানো না এটা? তুমি ধর্ম দেখাও, আবার তুমি নিজে তো ধর্ম মানো না। এভাবে আটকাই দিচ্ছে কাকে? বিভীষণকে। দেখো, ধর্মপদগামী হে রাক্ষস রাজার অনুজ, মানে রাক্ষস রাজার ছোট ভাই, বিখ্যাত জগতে তুমি, তুমি তো বিখ্যাত, বলো কোন ধর্ম মতে কহ দাসে শুনি, কোন ধর্মের মধ্যে আছে আমাকে বলো। জ্ঞাতিত্ব মানে আত্মীয়তার বন্ধন, ভ্রাতৃত্ব ভাইয়ের বন্ধন, জাতি জাতির বন্ধন, এ সকলে দিলা জলাঞ্জলি, সমস্ত বন্ধনকে তুমি নষ্ট করে দিয়েছো। কোন ধর্মে পাইছো এটা তুমি? শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, অন্য মানুষ পর যদি গুণবান হয়, গুণহীন স্বজন নিজের আত্মীয়র যদি গুণ নাও থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। আমার যে আত্মীয়, আমার যে আপন মানুষ, এটাই আমার কাছে ভালো। শাস্ত্র তো এই কথা বলে। শাস্ত্র বলতেছে আপন জনের গুণ না থাকলেও এটাই ভালো, পরের যদি গুণ থাকে ওইটা দরকার নাই। কারণ কি? পর পর সদা, যে পর সে সবসময়ই তো পর। আমার মসজিদটা আমার বাসার খুব কাছে, এখানে খুব দেরিতে আজান দেয়। মাত্র আজান হয়েছে, আজানটা আমার খুব কানে লাগে ভাইয়া। আমি যতক্ষণ আজান হবে 1 মিনিটের জন্য আমি মিউট করছি, ঠিক আছে? 1 মিনিট পরে আমি আবার কথা বলবো।
আচ্ছা, অনেকে বলছিল ভাইয়া আমরা আজান আজান শুনি, মিউট করে না, ঠিক আছে, এই জন্য তোমাদের আজান শুনাইছি। আর অনেকে লিখতেছিলে বৃন্ত, একটা ভাইয়া লিখতেছো বারবার, ভাইয়া পেছায় যাচ্ছে বারবার। হ্যাঁ দেখো, আবার কেউ কেউ লিখছো ভাই এগুলার কি আসলে কোনো এক্সিস্টেন্স আছে নাকি, ভালো প্রশ্ন করছো। দেখো, রামায়ণ একটা মহাকাব্য, পৃথিবীতে জাত মহাকাব্য আছে 4টা, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডেসি। জাত মহাকাব্য মানে হচ্ছে যে কাহিনীটা আগে মানুষের মুখে মুখে থাকে, পরে সেটাকে কোনো কবি লিখেন, এটাকে বলে জাত মহাকাব্য। আর সাহিত্যিক মহাকাব্য মানে কাহিনী মানুষের মুখে মুখে থাকবে না, এটা রাইটার আগেই লিখবেন, তারপরে মানুষ পড়বে। ঠিক আছে কথাটা? জাত মহাকাব্য মানে কি, যে কাহিনী আগে মানুষের মুখে মুখে থাকবে, পরে লেখা হবে। আগে কাহিনী থাকবে মানুষের মুখে মুখে, সেটাকে পরে লেখা হবে, এটা জাত মহাকাব্য। এরকম জাত মহাকাব্য পৃথিবীতে মাত্র 4টা, ইলিয়াড, ওডেসি, রামায়ণ, মহাভারত। রামায়ণ মহাভারত ভারতের মহাকাব্য, একটা লিখছে বাল্মীকি, একটা লিখছে হলো তোমার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, আর ইলিয়াড ওডেসি দুটাই লিখছে হোমার। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা আদৌ এটার এক্সিস্টেন্স ছিল কিনা। হিন্দু ধর্ম অনুযায়ী তারা বলে যে হ্যাঁ এরকম কিছু একটা হয়েছিল। দেখো আমি আবার বলছি, হিন্দু ধর্ম অনুযায়ী, এটা ধর্মের তাত্ত্বিক কথা, আমরা আন্দাজে কিছু বলছি না। আর আজকের যে কাহিনী পড়ছি এটা পড়ছি মহাকাব্য থেকে। এখন ইতিহাসে হিন্দু ধর্মে যে যুগের কথা বলা আছে সে যুগে কিভাবে হয়েছিল আমি জানি না। আমরা যে কাহিনী নিয়ে কথা বলছি এটা হচ্ছে বেসিক্যালি মহাভারত, সরি রামায়ণ কিংবা মেঘনাদবধ কাব্যের কাহিনী। বাস্তবের কাহিনী কি এমন ছিল না কেমন ছিল এটা তো আমরা জানি না ভাই। এটা হিন্দু ধর্মের যেহেতু তাত্ত্বিক ধর্মীয় বিষয়, হিন্দুরা ভালো বলতে পারবে। আমি কি কথা তোমাদের বোঝাতে পারছি? নিশ্চয়ই বোঝাতে পারছি, পেস্টুস লাগার কথা না। মেঘনাদের অপর নাম, আচ্ছা মেঘনাদের অপর নাম হচ্ছে তোমার ইন্দ্রজিৎ, কারণ সে ইন্দ্রের উপরে জয়ী ছিল। মেঘনাদের শাহনামা মহাকাব্য, হ্যাঁ। আবার মেঘনাদের অপর নাম বাসব ত্রাস, বাসব মানে ইন্দ্র, কারণ বাসবের উপরে সে আবার জয়ী ছিল, এই জন্য তার নাম বাসব ত্রাস। তার নাম মেঘনাদ, তার নাম বাসব ত্রাস, তার নাম আবার ইন্দ্রজিৎ, তার নাম আবার অরিন্দম, কারণ সে অরিকে দমন করে। রক্ষিত অনুরোধ মানে তোমার অনুরোধ রক্ষা করার জন্য। যখন বলল যে তুমি দরজা ছেড়ে দাও চাচা, আমি অস্ত্রাগারে যাবো, অস্ত্র নিয়ে এসে ওকে মারবো, তখন মেঘনাদ বলছে না রে বাবা, তোমার এই কথা আমি রাখতে পারবো না, কারণ দরজা ছেড়ে দিলে তো তুমি যে অস্ত্র নিয়ে এসে রক্ষণকে বানাইবা, সুতরাং আমি এটা কি করতে পারবো না, অনুরোধ রক্ষা করতে পারবো না। আরেকজন বলছে মজিলা আপনি মানে কি, মজিলা আপনি মানে নিজে পেছে পড়ছে, তোমার বাপের নিজে পেছের ভিতরে পড়ছে, সুতরাং এখান থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। তারপরে খেয়াল করো, বলছে শাস্ত্র তো বলে যদি আপন জনের গুণ না থাকে, পরের গুণ থাকে, পর পরই হবে, সব সময় আপন আপনই থাকে। এই শিক্ষায় রক্ষবর কোথায় শিখিলে, তুমি কোথায় শিখছো এই কথা? শাস্ত্রে যা বলে তুমি তো সেটা করছো না, তুমি তো উল্টা পক্ষে যাচ্ছ, গিয়ে আবার আমাকে জ্ঞান জানতেছো। তুমি শাস্ত্র দেখাও, তুমি ধর্ম দেখাও, ঘোড়ার ডিম, ধর্ম তো তুমিই মানো না। এই শিক্ষায় রক্ষবর কোথায় শিখিলে তুমি? এরপরে আবার মেঘনাদ, রক্ষবর মানে রক্ষদের হচ্ছে নেতা, মানে বিভীষণ, রাক্ষস বংশের নেতা, এরা রাক্ষস বংশীয় ছিল, রাবণরা। এবার আবার মেঘনাদ নিজেকে নিজে বোঝাচ্ছে, কিন্তু বিচার গঞ্জি তোমা, গঞ্জি মানে গালাগাল দেওয়া বা দোষ দেওয়া। বলছে না তোমাকে দোষ দিয়ে লাভ নাই, আমরা সময় বলি না, না তোর উপদেশ দিয়ে লাভ নাই, তুই তো দুষ্টামি করবি, এরকম আর কি কথাটা। কিন্তু বৃতা গঞ্জি তোমা, তোমাকে হুদাই আমি দোষ দিচ্ছি, হেন সহবাসে পিতৃব্য, মানে যার সাথে তুমি থাকছো হে চাচা, বড় বড়তা কেন না শিখিবে, তুমি বড় বড় তাই তো শিখবা, এটা কেন শিখবা না? অর্থাৎ রাম লক্ষণকে তো মেঘনাদ জঙ্গলি মনে করে, তুমি যাদের সাথে থাকতেছো, যাদের সাথে হাত মিলাইছো, বর্বরতাই তো শিখবা, এটাই তো স্বাভাবিক। গতিজার নিচ সহ নিচ সে দুর্মতি, গতিজার নিচের দিকে তার মন খারাপ হয়, অর্থাৎ যে খারাপের সাথে চলে সে খারাপ হয়ে যায়, যে ভালোর সাথে চলে সে ভালো হয়। সুতরাং তোমার অবস্থা খারাপ হবে, কারণ তুমি খারাপের সাথে চলতেছো, তুমি খারাপের সাথে চলে কি হয়ে গেছো, খারাপ হয়ে গেছো। তুমি যার সাথে থাকো বর্বরতা কেন শিখবা না, কারণ খারাপের সাথে চললে, খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয়। কথা বুঝতে পারছো কি? আশা করি এবার তোমাদের আর এই কবিতা থেকে সমস্যা হওয়ার কথা না। যেভাবে কোশ্চেন আসুক অ্যাটলিস্ট তুমি এটা লিখে দিয়ে আসতে পারবা আমার মনে হয়। গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, অর্থাৎ যে নিচের দিকে চলে মনের দিক থেকেও সে খারাপ হয়ে যায়, অর্থাৎ খারাপের সাথে চললে খারাপ হয়, এই আর কি। আর মেঘনাদ, হ্যাঁ মেঘনাদবধ কাব্য অনুযায়ী ওখানে মেঘনাদকে মেরে ফেলা হয়, এখানে এরপরের কাহিনী তো আর নাই, ওই মেঘনাদবধের কাহিনী অনুযায়ী আর কি, ওখানে লক্ষণ অন্যায় ভাবে মেঘনাদকে হত্যা করে। এবং মাইকেল মধুসূদন লিখছিলেন এই কাব্যে, যেখানে মেঘনাদের হত্যার কথা উনি লিখেছেন, এরপরে উনি টানা 7 দিন পর্যন্ত ভালো করে খেতে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, কারণ মেঘনাদ ক্যারেক্টারটাকে এমন ভাবে সাজানো হয়েছে পুরা মহাকাব্যের ভিতরে। তো এই মেঘনাদকে মেরে ফেলার বিষয়টা
মাইকেল নিজেও মানতে পারে না, উনি জাস্ট একটা চরিত্র সৃষ্টি করেছেন, তাই না? জাস্ট একটা ক্যারেক্টারকে উনি বিল্ড আপ করেছেন, কিন্তু সেই ক্যারেক্টারটাকে যে উনি আলটিমেটলি মেরে ফেলা দেখাইছেন, এটা দেখায়া ওনার নিজের কাছেই হচ্ছে তোমার খারাপ লাগছে। উনি তার বন্ধু রাজনারায়ণকে তারপরে চিঠিতে বলছে যে আমার ভালো লাগে নাই মেঘনাথকে যে হত্যা করে ফেলা হয়েছে, আমার ভালো লাগে নাই, আমি খাইতে পারি না ঠিকঠাক মতো। মেঘনাথের অপর নামগুলো কি কি? আরে ভাই রে, মেঘনাথের অপর নাম তো 3-4টা বলেছি, খেয়াল করো মেঘনাথ কে কে, সেটা আমি একটা সরাই দিয়ে আমি লিখে দিচ্ছি। এই হচ্ছে মেঘনাদ, যে মেঘনাদ সেই হচ্ছে তোমার ইন্দ্রজিৎ, যে মেঘনাদ সেই কে ইন্দ্রজিৎ। আবার সেই হলো অরিন্দম, মানে হচ্ছে অরিকে দমন করে। ইন্দ্রজিৎ মানে ইন্দ্রের উপরে সে জয়ী। আবার সেই হচ্ছে বাসব ত্রাস, বাসব মানে হচ্ছে ইন্দ্র, সেই ইন্দ্রের ত্রাস, এই সবগুলি হচ্ছে মেঘনাদ। ওকে, আচ্ছা মেঘনাদ কি নায়ক ছিল? না, এই মেঘনাদ বধ কাব্যের নায়ক হচ্ছে রাবণ। ঠিক আছে, তোমাদের এখন আর সেই কাহিনীর উত্তর যদি দেই আমরা আর আগাইতে পারবো না, তোমাদের অনেক কৌতূহল। আসো সামনের দিকে যাচ্ছি আমরা, আমাদের মানে খুব স্বাভাবিকভাবে আমাদের আগে বাড়তে হবে। আগে বাড়লে এখানে কবিতা থেকে অনেকগুলো সংগ্রহ তোমার জন্য আমি রাখছি, তথ্যের সংগ্রহ। এগুলো তোমাকে দেখাইছি কেমনে কেমনে তুমি তথ্যের কালেকশন করবা, ফার্স্ট পেপার তুমি কিভাবে পড়বা, এগুলো এখানে দেখাইছি। জাস্ট বুঝতে পারছো? এগুলো তুমি যদি এভাবে আস্তে আস্তে এগুলাকে কি করো, তোমার তথ্যগুলোকে এক জায়গায় জড়ো করো, এখন থেকে পড়ো, সৃজনশীল হোক আর অবজেক্টিভ হোক, কোনো কিছুতে তোমার কিছু করতে পারবে না। বুঝতে পারছো? যা এতক্ষণ আলোচনা করছি সব এখানে লিখে দিছি, আবার দরকারি জায়গায় যেগুলো আছে। এরপরে আমরা চলে আসছি বানানে। ভাইয়া বানান আজকে তোমাদের যা নিয়ে আলোচনা করব, বানানের যেসব রুলস সব থেকে বেশি প্র্যাকটিক্যাল, মানে তোমার চলাফেরায়, তোমার স্বাভাবিক পরীক্ষায়, লেখালেখিতে তোমার লাগবে বেশি বেশি, এই প্র্যাকটিক্যাল রুল গুলো আমরা আনছি। বানান থেকে কোশ্চেন হয় দুইটা প্যাটার্নে হয়। প্রথমত বানান থেকে তোমার কাছে বানানের রুল চাইতে পারে, তোমার কাছে নিয়ম চাইতে পারে, যে 5টি বানানের নিয়ম লেখো, স্পেসিফিকেশন দিয়েও চাইতে পারে। আরেকটা কোশ্চেন হয় তার সাথে অথবা থাকে কিছু ভুল শব্দ দেওয়া থাকে, তুমি সেটাকে কি করবা, সঠিক করে লিখবা, বানান শুদ্ধিকরণ থাকবে। তাহলে বানান থেকে কোশ্চেনের প্যাটার্ন দুইটা, 1 নম্বর নিয়ম চাইবে, দ্বিতীয়ত তোমার কাছে ভুল বানান দিয়ে শুদ্ধ বানান দিতে বলবে। আমি সবসময় নিয়ম লিখতে নিষেধ করি ছেলেপেলেদের, কারণ নিয়ম লিখতে গেলে তোমার সময় লাগবে বেশি, নিয়ম মনেও রাখতে হয়, ঝামেলা আছে। এই জন্য আমি সবসময় বলি তোমরা যেটা করবা, তোমরা শুদ্ধিকরণটা করবা, ভুল বানানটাকে কারেক্ট করে লিখে দিবা, এটাই হচ্ছে সবথেকে ভালো আইডিয়া। কথা বুঝতে পারছো? কারণ তুমি যখন নিয়ম লিখতে যাইবা তোমার একে তো সময় লাগবে, আবার নিয়মের ভিতরে যদি আবার তুমি বানান ভুল দিয়ে রাখো। কথা বুঝতে পারছো? নিয়ম কেউ না কেউ তো লিখে, কেউ কেউ তো আছে এরকম। কথা বুঝতে পারছো? ওকে, কোশ্চেন প্যাটার্ন জানো না এই জন্য তো বললামই যে তোমার কোশ্চেন প্যাটার্ন তো এইভাবে হয়, যেটা তো বলেই দিয়েছি, যেভাবে কোশ্চেন প্যাটার্ন হয় বলে দিয়েছি, যাতে করে তুমি সহজে অ্যান্সার করে আসতে পারো। আসো সেগুলো একটু দেখছি। যেসব তৎসম শব্দ, আমরা এখন তৎসম শব্দের বানান গুলো দেখবো কিভাবে হয়। তৎসম মানে সংস্কৃত শব্দ। প্রথম নিয়মটার যদি আমি সামারি করি, তোমাকে যদি সহজে বলি, কিছু তৎসম শব্দ আছে সেখানে হ্রস্ব স্বর দীর্ঘ স্বর দুটোই লেখা যায়, কোনো সমস্যা নাই। হ্রস্ব স্বর কি? হ্রস্ব স্বর হলো হ্রস্ব ই আর হ্রস্ব উ। দীর্ঘস্বর কি? দীর্ঘ ই আর দীর্ঘ উ। বলছে কিছু শব্দ আছে যেখানে হ্রস্বস্বর দীর্ঘস্বর দুটোই লেখা যায়, কোনো সমস্যা নাই, তবে তারপরও সেখানে হ্রস্বস্বর দিলে ভালো হয়, হ্রস্ব ই আর হ্রস্ব উ। বুঝতে পারছো? অর্থাৎ এই দুইটার হ্রস্ব ই দিলেও কারেক্ট, দীর্ঘ ই দিলেও কারেক্ট, কিন্তু সুপারিশ করা হয়েছে হ্রস্ব ই দিতে। হ্রস্ব উ দিলেও কারেক্ট, দীর্ঘ উ দিলেও কারেক্ট, কিন্তু সুপারিশ করা হয়েছে হ্রস্বস্বর দিতে। যেমন এখানে ওই তোমার ওয়াই আর ফন্ট ভেঙে গেছে, এটা হবে হ্রস্ব ই, আর পরেরটা হবে কি কি বলছে শব্দে, হ্রস্ব ই বা হ্রস্ব উ। হ্যাঁ, হ্রস্ব ই অথবা হ্রস্ব উ, এই যে হ্রস্ব উ হবে। যেমন দেখো কিংবদন্তি, দীর্ঘকার দিলেও কারেক্ট হয়, তবে হ্রস্বকার দিতে বলা আছে। খঞ্জনি, এটাও সেম, দীর্ঘকার দিলেও ভুল হবে না, তবে হ্রস্বকার দিতে বলা আছে, সেম বাকিগুলো। এরপরে এই রুলটা একটু ভালো করে দেখো, রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। ভাইয়া দ্বিত্ব শব্দের অর্থ ডাবল, দ্বিত্ব মানে কি? ডাবল। আমি নিজে এক সময় আমার একাডেমিক লাইফের কথা বলছি, আমি যখন তোমাদের বয়সে ছিলাম, হ্যাঁ, আমাদেরকে তো আর এভাবে কেউ ধরে পড়ায় নাই। এই আদর্শ শব্দটাকে আমি উচ্চারণ করছি অনেক লাইফ, আমার লাইফ আমি বলতাম আদর্শ। এই আদর্শ কথাটা ভুল, কারণ রেফ যদি থাকে তারপরে যে ব্যঞ্জনটা থাকে সেটা ডাবল হয় না। তাহলে এখন এই আদর্শ রেফের পরে কিন্তু তোমার তালব্যস্বর অবস্থান, রেফ যার উপরে থাকে অবস্থান তার আগে হয়, মনে রাখবা। যেমন আমরা যখন বলি বর্ষা,
দেখো বর্ষা বললে আগে রেফের র বলি তারপরে স বলি না, রেফ যার উপরে থাকে অবস্থান তার আগে থাকে। তো এই রেফের পরে ব্যঞ্জন বর্ণের অনেকে দ্বিত্ব করে, সেটা ভুল, দ্বিত্ব হবে না। এই যে অর্জন বানানটা ভুল, এটা হবে অর্জন। ঊর্ধ্ব বানান ভুল, এটা হবে ঊর্ধ্ব। কম্য বানান ভুল, এটা কি হবে কর্ম। কেউ যদি বলে কার্তিক, এটা ভুল হবে, এটা হবে কার্তিক। কেউ যদি বলে কার্য, এটা ভুল, সে বলবে কার্য। এটা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল একটা বানান, মনে রাখবা। এরপরে সন্ধির ক্ষেত্রে কিছু ঘটনা ঘটে। বলছে এই ক খ গ ঘ যদি সন্ধিতে পরে থাকে, এই যে ডান দিকে দেখো, এই যে এখানে এই কারের মধ্যে কি আছে, ক আছে না, বলছে যদি ক খ গ ঘ পরে থাকে আর তার আগে যদি ম থাকে, ওই মটা কি হয়ে যায়, অনুস্বার হয়ে যায়। দেখো এই অহম যোগ কার সমান সমান কি হয়েছে, অহংকার, আমি উপরে লিখি, দেখো অ আছে হ আছে, মর জায়গায় কি হয়েছে, একটা অনুস্বার হয়েছে। আর বাকি সব ঠিক আছে না? তো শেষে যদি ক থাকে, খ থাকে, গ থাকে, ঘ থাকে, তখন আগে যদি ম থাকে, ওই ম উঠে গিয়ে কি হবে, সেখানে অনুস্বার হবে। ফন্ট ভেঙে গেছে, একটু বুঝিয়ে নিও তোমরা, অনুসারে এস চলে আসছে আর কি, এটা অনুসার হবে। ওকে, দেখো এইরকম ভয়ম যোগ কর ভয়ঙ্কর, সমযোগ গীত সঙ্গীত, শুভম যোগ কর শুভঙ্কর, হৃদয়ম যোগ গম হৃদয়ঙ্গম, সমযোগ ঘটন সংঘটন, শুধু মর জায়গায় কি হয়ে গেছে, অনুসার হয়ে গেছে। এরপরে এই নিয়মটা লিখছে কঠিন করে কিন্তু সহজ। বলছে সংস্কৃত ইন প্রত্যয় যদি থাকে কোনো শব্দের শেষে, যেমন গুণী শব্দের শেষে ইন প্রত্যয়, দেখো এটা হলো এই গুণ যোগ ইন সমান সমান, শব্দটা কি, শব্দটা হলো গুণী। আগে গুণী গুণিন ছিল, এখন হলো গুণী। বলছে সংস্কৃত ইন প্রত্যয় যদি থাকে, যে ইন প্রত্যয় আছে, এবং এটাকে দিয়ে যদি সমাস তৈরি করা হয়, সমাসবদ্ধ শব্দ তৈরি করা হয়, তখন এই দীর্ঘ ইকারটা কি হয়ে যায়, রস্যইকার হয়ে যায়। এই গুণীটা ঠিক আছে, কিন্তু গুণ আছে যে জনের, গুণীজন, এরকম সমাস করলে সেটার দীর্ঘ ইকার থাকে না, সেটা রস্যইকার হয়। প্রাণী থেকে যদি সমাসবদ্ধ শব্দ হয়, প্রাণী বিষয়ক বিদ্যা, প্রাণীবিদ্যা, এখন এটাকে যদি সমাসের ভিতরে ঢুকাও, তখন দীর্ঘ ইকারটা কি হয়ে যাবে, রস্যইকার হয়ে যাবে। মন্ত্রীদের নিয়ে গঠিত পরিষদ, মন্ত্রী পরিষদ, শুধু মন্ত্রী বললে দীর্ঘ ইকার ঠিক আছে, কিন্তু সমাসের ভিতরে যখন তুমি ঢুকাবা, তখন সেটাকে কি করতে হবে, রস্য ইকার বানাইতে হবে, এটাই বলছে। এরপরে একটা মারাত্মক প্র্যাকটিক্যাল রুল, এটা আমি আমার প্র্যাকটিক্যাল, আমার লাইফের কথা বলছি। আমি যখন 6, 7, 8, 9 পড়ছি, তখনও এই রুলটা ছিল না, কথা বুঝছো? তখনও কিন্তু আগের রুলটাই ছিল। বলছে শব্দের শেষে মানে পদান্তে বিসর্গ থাকবে না। পদান্তে কি থাকে না, বিসর্গ থাকে না। বিসর্গ যদি রাখতে হয় শব্দের মাঝখানে রাখতে হবে, শেষে না। এই যে ইতস্তত আমরা যখন পড়ছি ছোটবেলায়, শেষে কিন্তু বিসর্গ ছিল, এখন আর নাই। কার্যত বিসর্গ এখনো বিভিন্ন জায়গায় লিখে ফেলে, কার্যত দিয়ে বিসর্গ দেয়, ভুল। ক্রমশ বিসর্গ হবে না, পুনঃ পুনঃ বিসর্গ হয়েছে, মাঝখানে হয়েছে, এখন তো তাই বলছে, শেষে থাকবে না, যদি থাকে মাঝখানে থাকবে। বুঝছো কি? এরপরে বলছে প্রধানত, আগেও প্রধানত, মোটামুটি এখন থেকে 7-8 বছর আগেও প্রধানত লিখলে শেষে কিন্তু প্রায় সময় বিসর্গ থাকতো, সেটা এখন তুলে দেওয়া হয়েছে, বলছে বিসর্গ থাকবে না। এরপরে অতৎসম শব্দ, অতৎসম মানে কি, যেগুলো সংস্কৃত নয়, দেশি শব্দ, অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, এই সকল শব্দগুলোতে বলছে সবসময় আপনি 100% চোখ বন্ধ করে হ্রস্ব স্বর দিবেন এবং তাদের কার চিহ্ন দিবেন। তাহলে অতৎসম শব্দ সমান সমান আমি লিখে দেই হ্রস্ব স্বর। এখন বুঝছো? যেমন আরবি, আসামি, ইংরেজি, ইমান, ইরানি, যদি শব্দটা সংস্কৃত না হয়। এরপরে বলছে সর্বনামে, ক্রিয়া বিশেষণে, বিশেষণে, যোজকে এই কি শব্দটা কি হয়, দীর্ঘই দিয়ে লেখা হয়। এটা পরের লাইনে আসলে বুঝবা। দেখো, যে সকল প্রশ্নবাচক উত্তর হ্যাঁ হবে অথবা না হবে, সেটা রস্যই হয়। আর যদি বিস্তারিত হয়, তখন সেটা কি হয়, দীর্ঘই হয়। আমি উপরে লিখে দিচ্ছি, দেখো সহজে বুঝতে পারবা। এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি হবে হ্যাঁ অথবা উত্তর হবে না, আর এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে বিস্তারিত। আচ্ছা, আমি এখন প্রথমটা দিয়ে প্রশ্ন করি, এই ভালো মতো বুঝো। আমি বললাম বাবু ভাত খাও কি, তুমি বললা হ্যাঁ ভাইয়া। পরে বললাম কি ভাত খাও, এখন বলছো পোলাও ভাত খাই। কথা মন দিয়ে শোনো, তুমি বলছো পোলাও ভাত খাই। আচ্ছা, এখন তাহলে এই কিটা কি একটা সর্বনাম না, পোলাওয়ের সর্বনাম? আমি তো জানতে চাইছি কি ভাত খাও, পোলাও ভাত খাই। তাহলে পোলাওকে এক্সিস্ট করতেছে, সরি রিপ্লেস করতেছে কে, এই দীর্ঘই দিয়ে যে কি, এটা। এই জন্য এটাকে বলা হয় প্রশ্নসূচক সর্বনাম, আর প্রথমটাকে বলা হয় প্রশ্নসূচক অব্যয়। এই জন্য মনে রাখবা, যদি উত্তর হ্যাঁ অথবা না হয় তখন হ্রস্ব দিয়ে হয়, যদি উত্তর বিস্তারিত হয় তখন দীর্ঘ দিয়ে হয়। এরপরে ও, ওটা হচ্ছে অ ধ্বনির উচ্চারণ কখনো কখনো ও এর মতো হয়। দেখো, কখনো কখনো অ এর মতোই হয়, যেমন অনেক, আমি লিখে দিচ্ছি নিচে।
এটা সংবিত বিবৃতর পড়া। আচ্ছা, গত ক্লাসে পড়াইছি অ কখনো কখনো ও এর মতো হয়ে যায়, যেমন আমরা লেখার সময় লিখি অতি, আবার উচ্চারণ করার সময় করি কি অতি, অতি। এরকম ওকে কখনো কখনো ও ধ্বনিতে রূপান্তর করা হয়, যেমন বলছে ও ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও এর মতো হয়, যেমন কালো, খাটো, ছোট, ভালো, 11। আবার অর্থ বিভ্রান্তির যদি সুযোগ থাকে তখনও ও দিতে হয়, নহলে দিতে হয় না। যেমন আমি বললাম কাল আমি কালো জামা পরবো। আচ্ছা, এখানে নিশ্চয় দুইটা কাল কাল আছে, একটা হলো আগামী দিন আর একটা হলো কালার ব্ল্যাক, ইয়েস অর নো? এখন দুইটা একই রকম হয়ে গেছে না? অর্থ পার্থক্য তৈরি করতে হবে, নইলে তো পেস্ট লাগবে। তাহলে প্রথমটা হলো দিন আগামীকাল, আর পরেরটা হলো জামার রং, তাহলে আমি এখানে বলে দিব ও কালো। বুঝতে পারছো? যদি অর্থ বিভ্রান্তির সুযোগ হয় বা এরকম সম্ভাবনা থাকে তখনও কি করতে হয়, ও কার দিতে হয়। এই জন্য কাল আমি কাল জামা পরবো এটা না করে আমি সহজ করে দিলাম কাল আমি কালো জামা পরবো। এরকম বাংলা কখনো কখনো শেষে অধ্বনিকে কি করতে হয়, ও হিসাবে লিখতে হয়। এবার বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে এটা একদমই সহজ শব্দ এখানে যেগুলো আছে দেখো, বলছে এটা একটা হলো অনুস্বার আর একটা হলো উ। ভাইয়া আমি উপরেই লিখি, দেখো আমরা যখন বলি রং তখন অনুস্বার, আমি যখন যদি বলি রঙের, হ্যাঁ রঙের দুনিয়া আমায় চায় না, এটা গান আছে। এখন ভাইয়া রঙের বললে কি কোনোদিনও তুমি এরকম করে অনুস্বারের আগে একার দিতে পারবা? এটা কি সম্ভব? হয় না। তখন আমরা কি করি, রঙের বললে আমরা এরকম করে উ নিয়ে আসি, রঙের বলি। তো শুধু রং বললে, এই চ্যাট বক্সে কোথায় এদিক দেখো, শুধু রং বললে আমরা অনুস্বার দিই, আর যদি এর সাথে আ প্রত্যয়, ই প্রত্যয়, এ প্রত্যয় দিতে হয় তখন কিন্তু আর অনুস্বার দেই না, তখন দেই কি, তখন দেই উ। যেমন আমরা নর্মালি গ্যাং ঢং পালং এগুলো বলি, কিন্তু যখন বাঙালি বলি, ভাঙা বলি, রঙের বলি, তখন আর ও দিয়ে কাজ চলে না রে ভাই, তখন অনুস্বার কি বলে, সরি, তখন আর অনুস্বার দিয়ে কাজ চলে না, তখন ও দিতে হয়, বাঙালি ভাঙা রঙের। ওকে, এরপরে মূর্ধন্য দন্তন্য কোথায় হবে? এটা তোমাদের নত্যবিধান সত্যবিধানে ভাইয়া পড়াইছি বোধহয়, ও তোমাদের তো পড়াই নাই, ছোটবেলার পড়া। দেখো এখানে লিখে দিচ্ছি, এই ট ঠ ড ঢ, তারপরে কে মূর্ধন্য, তারপরে ত থ দ ধ, তারপরে কি দন্তন্য। এখন মনোযোগ দাও, নত্যবিধান সত্যবিধান অনুযায়ী একটা রুলস আছে, আমাদের বর্গের শব্দগুলো ট ঠ ড ড মূর্ধন্য, ত থ দ দ দন্তন্য, তাই তো? এখন উপরের গুলোর সাথে যদি যুক্ত ব্যঞ্জনে ন আসতে হয় তাদের দলে কে আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্যই আসবে। নিচের গুলোর সাথে যদি যুক্ত ব্যঞ্জনে ন আসতে হয় তাদের দলে কে আছে, দন্তন্য আছে, দন্তন্যই আসবে। আমি আবার বলছি, দলটা দেখছো, প্রথম দলে কে ট ঠ ড ড মূর্ধন্য, দ্বিতীয় দলে কে ত থ দ দ দন্তন্য। সিস্টেম হলো যদি যুক্ত ব্যঞ্জন আনতে হয় উপরের দলে যে আছে তাকেই আনতে হবে, দল ব্রেক করা যাবে না, ব্যাস। নিচের দলে যে আছে তাকে আনতে হবে। এখন ট দিয়ে বলো ঘন্টা, ঠ দিয়ে বলো লণ্ঠন, ড দিয়ে বলো কাণ্ড, ঢ দিয়ে বলো ঢেনঢন, সবগুলোতে মূর্ধন্য। আচ্ছা, এবার নিচেরটা দিয়ে বলো, ত দিয়ে বলো দাঁত, দাঁতকে আমরা দন্ত বলি না, দন্ত, এটা দন্তন্য দিয়ে হইছে। আমরা গ্রন্থ বলি বই, গ্রন্থ, এটাও দন্তন্য দিয়ে হইছে। দ দিয়ে বলি আমাকে বন্দি করা হয়েছে, বন্দি, দন্তন্য দিয়ে হইছে। পরটা দিয়ে বলি ও বন্ধু ভালো আছো, বন্ধুর মধ্যে দন্তন্য দিয়ে হয়েছে। সিস্টেম বুঝছো? এটা এত এত কথা এখানে লেখা আছে, আমি সহজে বলে দিয়েছি। এবার মেসেজ ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তৎসম শব্দের ক্ষেত্রে মেসেজ ক্লিয়ার? ওকে, আর অতৎসম শব্দের ক্ষেত্রে বাংলা স্বাভাবিক নিয়মে চলবে। ওকে, আমরা যেখানে ছিলাম আসো। বিদেশি শব্দের ক্ষেত্রে স্বব্যবহারের প্রয়োজন নেই, এটাও নত্য সত্যবিধানের নিয়ম। বিদেশি শব্দে যেহেতু নত্যবিধান সত্যবিধান খাটে না, সেক্ষেত্রে দন্ত স ব্যবহার করব। তবে দন্ত স অনেক সময় স এর মতো উচ্চারণ হয়, যেখানে স এর মতো উচ্চারণ হয়, আবার দন্ত স অনেক সময় দন্ত সটা স এর মতো উচ্চারণ হয়। তো যেখানে স এর মতো উচ্চারণ হয় সে সকল বিদেশি শব্দে এসএইচ দিব, তাহলে স হবে। ডাবল এস আই ওয়ান যেটা সেটা স, ডাবল এস তারপরে এস আই ওয়ান যেটা শন সেটাও স, টি ওয়ান যেটা সেটাও স। তো এই ক্ষেত্রগুলোতে আমরা কখনোই দন্ত স দিব না বাংলাতে লেখার সময়, তখন আমরা কি দিব, আমরা দিব হচ্ছে মূর্ধ তালব্য স। যেমন টেলিভিশন, দেখো টেলিভিশন, এখন টেলিভিশন তুমি দন্ত স দিতে পারবা না এখানে, কারণ এস আই ওয়ান দিলে শান হয় টেলিভিশন, তার জন্য হবে কি তালব্য স।
বুঝছো এবার? আর যেখানে বাংলায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয়ে স্বর জায়গায় স আছে, সেখানে স্বর ব্যবহার থাকবে, কোনো সমস্যা নাই, তছনছ পছন্দ মিস্ত্রি মিছিল, অসুবিধা নেই। কিন্তু যেখানে স, সেখানে আবার তোমার কি মানতে হবে, ওই SHSION ওটার জন্য তালব্য বসিয়ে মানতে হবে। এরপরে হস চিহ্ন। হস চিহ্ন মানে হচ্ছে হসন্ত। আমি এটাকে তোমার এখানে লিখে দিই, দেখো আমি লিখলাম এই হসন্ত, এটা ক্রস সম্পর্ক রাখে কার সাথে, অ এর সাথে। কারণ হসন্ত আসলে অ আসে না, আর হসন্ত না থাকলে অ আসে। সেটা কিরকম একটু দেখাই তোমাকে, দেখো আমরা যখন এটার উচ্চারণ করব, আমরা এটার উচ্চারণ, এখন আমি যা লিখছি এটার উচ্চারণ কি, উচ্চারণ হলো আল্লাহ। আল্লাহ উচ্চারণটা ভুল, উচ্চারণ হবে আল্লাহ। তাহলে হর নিচের অ কে বাদ দেওয়ার জন্য হসন্ত দিব। তো হসন্ত আসলে নর্মালি কি আসে না, অ আসে না। বুঝতে পারছো কিনা? তবে যথাসম্ভব হস চিহ্ন বর্জন করতে হবে। যেমন কল কল, এখানে হস চিহ্ন ছিল লর পরে, এখন আমরা বর্জন করছি, আমরা কল কল বলি না, কল কলি বলি। করলেন, এটাকে আর করলেন বলি না, আমরা করলেনই বলি। কাতো বলি না, কাত বলি। চট বলি না, চট বলি। চেকও বলি না, চেক বলি। যথাসম্ভব বর্জন করতে হবে, টোটালি না। তবে যদি অর্থ বিভ্রান্তি বা উচ্চারণের ভুলভাল হওয়ার সুযোগ হয়, তখন সেখানে হস চিহ্ন দিতে হবে। যেমন হস চিহ্ন না দিলে হবে উহ, এটা হবে বাহ, এটা হবে আহ। যেমন আমি বললাম আহ কি মজা, এখন হসন্ত যদি তুলে দাও উচ্চারণ হবে আহ কি মজা। আহ মানে তো পুরান ঢাকার ভাষায় হচ্ছে আসো, তাহলে উচ্চারণ বিভ্রান্তির সুযোগ হইল। উচ্চারণ যদি বিভ্রান্তির কোনো পরিস্থিতি তৈরি হয়, তখন হস চিহ্ন দিতে হবে। এটা বাদে বাকি সময় হস চিহ্ন বর্জন করতে হবে। আরেকটা বর্জন করতে হয় ঊর্ধ্বকমা। কি কমা বর্জন করতে হবে ভাইয়া? ঊর্ধ্বকমা বর্জন করতে হবে। এই ঊর্ধ্বকমা বর্জন করতে হবে। এখন অনেকে বলবে ঊর্ধ্বকমা কি, আরে ইনভার্টেড কমা উপরে যেটা মারি, অ্যাপোস্ট্রফি, সরি অ্যাপোস্ট্রফি না, ইনভার্টেড না, অ্যাপোস্ট্রফি বর্জন করতে হবে। যেমন এই আওয়াম শব্দটা ছিল আওয়াম। আওয়াম মানে সাধারণ মানুষ, আওয়ামী লীগ মানে সাধারণ মানুষের দল। সেখান থেকে এটা এখন উপরে একটা ঊর্ধ্ব চিহ্ন নিয়ে হয়েছে আম, কোন একটা লোপ পাইলে আমরা এটা দিই লোপ চিহ্ন, ঊর্ধ্বকমা ইলেক। আচ্ছা, এটা এখন কি হয়ে গেছে, এটা হয়ে গেছে আম। তোমরা আরবি উপসর্গ পড়ছো না, আম খাস লা গর, আম খাস লা গর। আম মানে সাধারণ মানুষ, কথাটা ছিল আওয়াম, তারপরে হয়েছে আম, মাঝখান থেকে এগুলো বাদ যাওয়ার কারণে ইলেক মানে লোপ, উপর থেকে কোনো কিছু বাদ দিলে আমরা ঊর্ধ্বকমা দেই। কিন্তু এখন আমরা সেটাকে কি করেছি, সেটা একদম ডিরেক্ট আম বানায় ফেলছি, এটার মধ্যে আর ঊর্ধ্বকমা নাই। এভাবে বলছে ঊর্ধ্বকমা যতটুকু সম্ভব কি করতে হবে, বর্জন করতে হবে। যেমন মাথার পরে আকাশ, আমরা এটাকে বলতাম মাথার উপরে, কবিতার মধ্যে এখন লেখা হচ্ছে মাথার পরে আকাশ। এই পরের মধ্যে অনেক সময় আগে ঊর্ধ্বকমা থাকতো, এখন আর নাই। ঊর্ধ্বকমা থাকলে বোঝা যায় এখান থেকে কিছু একটা লোপ পাইছে, এটা এখন আর নাই, এটাও বর্জন হয়ে গেছে। এখন বলি মাথার পরে আকাশ। ক্লিয়ার হয়েছে ভাইয়া? এরপরে বিবিধ। বিবিধটা সহজ, তুমি দেখলেই বুঝবা। যে সকল শব্দ সমাসবদ্ধ, এগুলোকে যথাসম্ভব একসাথে লিখতে হবে, সমাসবদ্ধ শব্দকে আলাদা করা যায় না। যেমন আমি বললাম ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, এই ঘর এক জায়গায়, জামাই আরেক জায়গায়, এটা করা ঠিক না। দুটাকে মাঝখানে স্পেস রাখা যাবে না। তুমি যখন লিখবা ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই, সমাস দ্বারা তৈরি শব্দ স্পেস দিয়ে হয় না, পাশাপাশি লিখতে হয়। তবে যদি বিশেষ প্রয়োজন হয়, মানে যদি দ্বন্দ্ব সমাস হয় আর কি, দ্বন্দ্ব সমাস তো মাঝখানে হাইফিন দিয়ে আলাদা করতেই হবে ভাইয়া, তাই না? বাপ ও বেটা, বাপ বেটা, বাপ ও বেটি, বাপ বেটি, মা ও ছেলে, মা ছেলে, মা ও মেয়ে, মা মেয়ে। তো বিশেষ প্রয়োজনে যেখানে দ্বন্দ্ব সমাসের ফাংশন থাকে, সেখানে তোমার হাইফেন দেওয়া যেতে পারে। তবে নর্মালি অন্যান্য সমাসবদ্ধ শব্দ কি করতে হবে, পাশাপাশি লিখতে হবে, কোনো হাইফেন দেওয়া উচিত না, কিংবা স্পেস করা উচিত না। আমরা একেবারে ভাইয়া শেষ দিকে চলে আসছি। তোমাদের জন্য দুটো পোল আছে, আমি দিয়ে দিচ্ছি, পোলগুলো একটা অ্যান্সার করে দাও। শাহিন ভাই শুনতেছেন? ভাই শুনতেছি। আচ্ছা, কোন ভাই জানি আপনি? এই পোলটা একটু লঞ্চ করে দেন, আমার পিসিতে সময় ও মামুন ভাই, আচ্ছা একটু পোলটা, আমার পিসিতে একটু মানে দেরি লাগে আর কি, জুমে সমস্যা বা পিসিতে প্রবলেম। লঞ্চ হয়ে গেছে, পরে আরেকটা পোল আছে, ওটা আপনি দিয়েন, হ্যাঁ এটা ক্লোজ করলে। আচ্ছা, শুদ্ধ বানান কোনটি? দেখো বহুল চর্চিত বানান এটা, এই জন্য তোমাদের দিছি, শেখানোর জন্য দিছি ভাই। এই মুমূর্ষু বানানটা, মৃতের মতো অবস্থা যার, তাকে এক কথায় বলা হয় মুমূর্ষু। আচ্ছা, তো তোমাদের জন্য 30 সেকেন্ড হচ্ছে টাইম, এর বেশি দেওয়া যাবে না। পোল 30 সেকেন্ডের মধ্যে ক্লোজ করে দিব আমরা, এর বেশি সময় দেব না।
আচ্ছা, মুমূর্ষু শুদ্ধ বানান তোমরা 84% সঠিক উত্তর দিয়েছো, আমি খুশি। 80%-এর উপরে উঠলে আমি 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 খুশি হই, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? তো সঠিক উত্তর হচ্ছে এই যে 3 নম্বরটা। মনে রাখবা রস্য উ দীর্ঘ উ রস্য উ। আমি আবার বলছি রস্য উ, তারপরে হচ্ছে তোমার দীর্ঘ উ, তারপরে আবার রস্য উ। এটা হচ্ছে মুমূর্ষু, মানে রস্যকার দীর্ঘ উকার আবার রস্যকার, এটাই মুমূর্ষু শব্দের বানান। মনে থাকবে, এটা আসতে পারে কিন্তু। তারপরে দেখি এই পোলটা লঞ্চ করতে পারি কিনা। ও আপনি করে দিছেন না, ঠিক আছে। রেফ এর পর ব্যঞ্জন বর্ণের কি হয়? অপশন আছে দ্বিত্ব হয়, তারপরে দ্বিত্ব হয় না, তারপরে বিলুপ্তি হয়, তারপরে বলছে সবগুলোই। ওকে, থ্যাংক ইউ। তোমরা সঠিক উত্তর দিয়েছো 90% স্টুডেন্ট, আমি খুশি। ধন্যবাদ ভাইয়া সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা একেবারেই ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। ভাইয়া কিছু বলবেন কিনা, নাকি আমরা শেষ করব? রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, ঠিক আছে, ডাবল হবে না, যা আছে তাই হুবহু ওইটাই। হ্যাঁ ভাই, ওই যে তোমরা পোলটাতে একটু দ্রুত অ্যান্সার করে দাও। আমরা দুই তিনজনের হ্যান্ড রাইজ দিতে পারি ভাইয়া। হ্যাঁ অল্প নিয়েন, কারণ আমার একটা ব্যাচ আছে, ছেলে পেলে বসে থাকবে, সমস্যা নেই, একটু হ্যাঁ, নেন। আমরা দুইজনের হ্যান্ড রাইজ নিই। হ্যাঁ হ্যাঁ নেন। তাওহিদ বলো। হ্যালো ভাইয়া, আমার সমস্যা ছিল যে প্রহসন নাটকগুলির মানে কি কি নাটকের clear করে নাটকের 3টা ফরম্যাট, সবই নাটক, ফরম্যাট সেম হবে, কিন্তু বিষয়বস্তুর দিক থেকে আলাদা আলাদা হবে আর কি। তোমার কমেডি, ট্র্যাজেডি, প্রহসন হবে, এরকম করে হবে। কিন্তু আবার কিন্তু আরো ক্যাটাগরি আছে, কোনটা সামাজিক হয়, কোনটা ঐতিহাসিক হয়, সেটা আরেকটা। এখন যেটা কমেডি এটাও কিন্তু সামাজিক হতে পারে, যেটা কমেডি এটা ঐতিহাসিক হতে পারে, সেটা ফ্যাক্টর না। বেসিক ক্যাটাগরি 3টা, একটা হাস্যরস দিয়ে হয় সেটা কমেডি, আর আরেকটা হচ্ছে তোমার ট্র্যাজেডি যেটা কষ্টের মাধ্যমে শেষ হয়ে যায়, আর প্রহসন হাস্যরস থাকবে, তবে সমাজের বিভিন্ন খারাপ দিকগুলোকে ব্যঙ্গাত্মকভাবে তোলা হবে, এগুলোকে মেসেজ দিয়ে এগুলোর জন্য আমরা শেষ করে ফেলি, এই জন্য প্রহসনে দেখানো হয় হাস্যরস, তার পাশাপাশি মেসেজ। তবে এখন আধুনিক কালে আর প্রহসন খুব একটা লেখা হয় না, এখন কমেডির মধ্যে মেসেজটা দিয়ে দেওয়া হয়। আসসালামু আলাইকুম। একটা ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলো। জি ভাই, ওই যে মেঘনাদের প্রতি বিভীষণ ভাই, এটা সম্পূর্ণটা জানা খুবই ইচ্ছা, তাহলে আমরা সম্পূর্ণটা কোথায় পাবো বা কোন বইতে পাবো? সম্পূর্ণ মেঘনাদ বধ কাব্যটা কিনে ফেলবা, পাবা। জি ভাই, এটা জি এটা ভাই, রকমারিতে অর্ডার দিবা, আমাদের সোহাগ ভাইয়ের যে রকমারি আছে না, জি ভাই। এইটার মধ্যে এই মেঘনাদ বধ কাব্য অর্ডার দিবা, ভাই এটা কি তাইলেই হয়ে যাবে। সম্পূর্ণটা পাবো? হ্যাঁ হ্যাঁ, এবং শেষের টিকা সহ পাবা তুমি। জি ভাই। শেষের টিকা সহ তোমার ওই বইয়ে দেওয়া আছে, সম্পাদনা করা, বোঝার জন্য হিস্ট্রি দিয়ে শেষের টিকা দেওয়া আছে, পড়ে ফেলবা। একটা ভাইয়া ধন্যবাদ। কোশ্চেন ছিল যে মানে বাংলার উচ্চারণ কি আমি মানে বিভিন্ন বোর্ড কোশ্চেন ঘাটাঘাটি করলে পাবো, নাকি এটার নিয়ম আমি পড়বো? আচ্ছা, উচ্চারণ থেকে 2টা কোশ্চেন হয়, 2 রকমের। তোমার কাছে উচ্চারণে, তুমি গত ক্লাস করছিলা, জি জি। তোমাকে উচ্চারণের নিয়ম চাইবে আর কিছু শব্দ দিয়ে উচ্চারণ লিখতে বলবে। তবে বুদ্ধিমানের কাজ, স্মার্ট ওয়ার্ক হচ্ছে উচ্চারণ লিখে দেওয়া। তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো পড়ো, এনাফ। আচ্ছা, আমরা শেষ করতে পারি। হ্যাঁ করতে পারি। আমার ভাইরা তোমরা ভালো থাকবা, সবার জন্য আমি দোয়া করি। তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা ভাই, কামনা আপনার করি। বোঝানোর স্টাইলটা আজকে ভালো ছিল, ভালোভাবে বুঝছি আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকো। ভাইয়া বাংলা ব্যাকরণটা নিয়ে একটু ঝামেলায় আছি। একটু ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, তোমার ঝামেলা আমি রাখবো না ইনশাআল্লাহ। তোমার না ভাই, আপনি জায়গায় তো জায়গায় ভালো পড়ান। হ্যাঁ থাকো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। হ্যাঁ মিস করবে না। ভালো থাকবো সবাই। সজীব ভাই কিছু বলবেন? সজীব ভাই। সবার জন্য শুভকামনা। এই তো ভাই। ঠিক আছে ভাইয়া। ওকে সজীব, ভালো থাকবা। হ্যাঁ থাকো। কথা হবে ভাই। হ্যাঁ ভাই। এই ভাই, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে ভাই, ওয়ালাইকুম আল্লাহ সালাম। হাফেজ তাহলে।